আজ হবে দর্শন শিক্ষক বইয়ের 2 নাম্বার ক্লাস। ক্লাসের টপিক থাকবে বৌদ্ধ দর্শন। আমরা প্রথমে দেখে নেব সিলেবাসটা। সিলেবাসে বৌদ্ধ দর্শনে কি কি রয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এসএসসি এক্সাম হবে সেই এসএসসি বা এসএলএসটির যে সিলেবাসটা সেটা দেখব, এবং তার সাথে যেটা দেখব বিহারের স্টেটের যে সিলেবাসটা, স্টেটের সিলেবাসে ইন্ডিয়ান ফিলোসফিতে বৌদ্ধ দর্শনে যে টপিক গুলো আছে সেই টপিক গুলো আলোচনা করব। কারণ এই দর্শন শিক্ষক বইটা এই দুটো পারপাসেই বানানো হয়েছে। শুধু এটাও নাও, ঝাড়খণ্ডে যেটা এসএসসি পরীক্ষা হবে, বিহারে এসএসসি পরীক্ষা হবে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসএসসি পরীক্ষা হবে, এবং ত্রিপুরাতে যদি হয়, সমস্ত স্কুল লেভেলের জবের জন্য এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন যেটা আলোচনা করব সেটা চলে যায়, সেটা হচ্ছে বৌদ্ধ দর্শন। তাহলে বৌদ্ধ দর্শনের আমাদের সিলেবাসে কি কি রয়েছে। এখানে যদি ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসটা দেখে এসএসসি দেখবো বৌদ্ধ দর্শনে বুদ্ধিজমে কি কি রয়েছে। 4 নোবেল ট্রুথ মানে 4টা আর্য সত্য আছে। 2 নাম্বার হচ্ছে প্রতীত্য সমুৎপাদবাদ। প্রতীত্য সমুৎপাদবাদ মানে কি, মানে 2 নাম্বার আর্য সত্যর সাথে এটা রিলেশন রয়েছে, তখন বিস্তারিত ভাবে পড়বো। এরপরে নৈরাত্যবাদ মানে হচ্ছে নৈরাত্মবাদও বলতে পারি, যেটা হচ্ছে আত্মা সম্পর্কে মতবাদ। এরা কি করে যে স্থির আত্মা স্বীকার করে না, এরকম নয়। নৈরাত্যবাদ মানে তারা আত্মা স্বীকার করে না, এরকম নয়। আত্মা স্বীকার করে কিন্তু তারা স্থির আত্মা স্বীকার করে না। এরপর হচ্ছে ক্ষণভঙ্গবাদ মানে বা ক্ষণভঙ্গুর বাদও বলা হয়ে থাকে, মানে জগতের প্রত্যেকটা বস্তু ক্ষণস্থায়ী, এক ক্ষণের বেশি থাকে না। একটা বস্তু মানে এক ক্ষণেতে ধ্বংস হয়ে যায়, পরক্ষণে সে নতুন একটাকে তৈরি করে সে নিজে ধ্বংস হয়ে যায়। তাহলে প্রথমে তৈরি করে পরে ধ্বংস হয়ে যায়। তাহলে এইভাবে প্রতি ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়, এটা হচ্ছে ক্ষণভঙ্গবাদ বৌদ্ধ দর্শনের। আর 4 স্কুলস অফ বুদ্ধিজম মানে হচ্ছে বৌদ্ধ দর্শনের 4টা সম্প্রদায়, যেমন দুটো মেন সম্প্রদায় হিনজান এবং মহাযান, মহাযানের আবার দুটো সম্প্রদায়, হিনজানের আবার দুটো সম্প্রদায়। এবারে প্রত্যেকটা সম্প্রদায়ের বিস্তারিত, প্রত্যেকটা সম্প্রদায়ের কে নিয়ে বলার জন্য আমাদের 2-5 লাইন করে ক্ষমতা রাখতে হবে। এবারে হলো আমরা দেখে নিই যে বিহারের সিলেবাসটা, সেটা হবে স্টেটের সিলেবাসটা, যে 4 নোবেল ট্রুথ। এখানে কিন্তু প্রতীত্য সমুৎপাদবাদটা নেই, কিন্তু 4 নোবেল ট্রুথ দিয়ে দিয়েছে। 4 নোবেল ট্রুথে 2 নাম্বার ট্রুথটাই তো তোমার প্রতীত্য সমুৎপাদবাদ চলে আসছে। তাহলে কি হলো, এখানে শর্ট করে দিয়েছে মানে এটা নয় যে ওর মধ্যে নেই। তাহলে কি হলো, দুটোতেই কিন্তু সিলেবাসটা আমাদের সেম। অতএব আমরা যদি একটা বই পড়ি দুটোই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে এটা বাংলাতে বার করেছি, কারণ এসএসসি তে তোমরা বেশিরভাগ টার্গেট তো আমাদের নিজেদের রাজ্যে চাকরি করার, তার জন্য এটা বাংলা ভার্সনে এসেছে। ইংরেজি ভার্সনটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমাদের এই বইটা রেকর্ড পারপাসে ওটা একটু লেট হচ্ছে, ইংরেজি ভার্সনটা চলে আসবে। যারা বিহারে বা ঝাড়খণ্ডে দেবে তারা তো ইংরেজি মাধ্যমে পরীক্ষা দেবে, তো এই বইটারই সেম একদম পুরো সেম ইংরাজি বই আছে, সেই ইংরাজি বইটা তখন তোমরা কিনে নেবে। প্রথমে এক কাজ করো, প্রথমে কিন্তু এখন তোমরা পড়ে নাও এই দর্শন শিক্ষক বইটা, বাংলাতে নিজের ভাষায় ভালো করে পড়ে নাও, আয়ত্ত করে নাও, দেন ইংলিশ বইটা কিনে নেবে, পড়ে নেবে। আর যারা বাংলা বইটা কিনেছো ইংলিশ বইটা, তাদের জন্য আমি স্পেশালি ইংলিশ বইটাতে ছাড় রাখবো দামেতে। এবারে দেখো, এই প্রশ্ন হলো কিভাবে পড়াশোনা করব। এখানে সিলেবাস তো রয়েছে এরকম, কিন্তু আমরা যদি বই দেখি বিভিন্ন দর্শন মানে দর্শনের প্রচুর বই রয়েছে, ভারতীয় দর্শনের প্রচুর বই রয়েছে, মার্কেটে প্রচুর বই রয়েছে। এখন তোমাদের অনেকের প্রশ্ন কোন বইটা কিনবো, কিভাবে পড়বো। আমি একটা শর্ট ট্রিক দেবো, যেটা হচ্ছে প্রথমে এই যে সিলেবাসটা তোমরা সামনে রাখবে, এবং পড়ার সময় মানে এতটাই ভালো করে সিলেবাসটা দেখবে যেন চোখের মধ্যে যেন ভেসে থাকে। যেমন এটা চোখটা বন্ধ করলেও যেমন ভাবি যে প্রথমে 3টে ছিল 4 নোবেল ট্রুথ, প্রতীত্য সমুৎপাদবাদ, সিএ ছিল নৈরাত্যবাদ, ক্ষণভঙ্গবাদ, এবং 4 স্কুল অফ বুদ্ধিজম, মানে এখানটা একটু জায়গা ফাঁকা ছিল। ঠিক এরকম ভাবে এই লেভেলে যখন তোমাদের মাথায় ছাপ হয়ে যাবে সিলেবাসটা, ওটা হচ্ছে একটা স্টেপ। যখন তুমি সিলেবাসটা ভালো করে স্টাডি করতে পারবে, সিলেবাসটাকে স্টাডি করবে, তখন তোমার 30% ওখানেই কিন্তু তোমার পড়াশোনা হয়ে যাবে। কিভাবে দেখো, প্রথমে সিলেবাসটা নিলে এবং সিলেবাসে 4 নোবেল ট্রুথ এটা বের করলে, এটা বের করার পরে দর্শন শিক্ষক বইয়ে চলে যাও সোজা। এখানে দেখো যে সিলেবাসটা রয়েছে না, বাংলাতেও কিন্তু দেওয়া রয়েছে, ইংরেজিতেও দেওয়া রয়েছে। এই যে বইয়ের কন্টেন্টটা বাংলাও আছে, ইংরেজিতেও আছে। এখন আমরা সোজা বৌদ্ধ দর্শনে চলে যাব। দেখো আমরা এখানে চলে এলাম বৌদ্ধ দর্শনে। এখানে সিলেবাস তো আমরা দেখবো, সিলেবাসে কি আছে 4 নোবেল ট্রুথ, তাহলে আমাদের 4 নোবেল ট্রুথ পড়তে হবে। চলে এলাম 4 নোবেল ট্রুথ, এখানে পড়বো পরপর দেওয়া রয়েছে। এখানে বৌদ্ধ দর্শন সম্পর্কে সংক্ষেপে প্রথমে বলা আছে, তারপরে 4 নোবেল ট্রুথ। সিলেবাসে ঠিক যেভাবে আছে আমি সেইভাবে স্টেপ বাই স্টেপ করেছি।
মানে অন্ধ মানুষও যদি পড়ে যায় বইটা পর পর তুমি সিলেবাসে কিন্তু পেয়ে যাবে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় মিস্টেক আমি দেখতে পাচ্ছি হয়ে গেছে। ওই মিস্টেকটার জন্যই আমি এই জুন মাসের মধ্যেই পুরো বইটা রেকর্ড করে আমি আপলোড করে দেবো এবং সেই লিঙ্ক আপনাদেরকে মানে তোমাদেরকে পৌঁছে দেবো। আর জুলাই মাসের মধ্যে এটা এডিট করে দ্বিতীয় সেকেন্ড এডিশন বুকও কিন্তু চলে আসবে জুলাই মাসের মধ্যেই। যারা এখনো পর্যন্ত মানে বইটা কিনোনি তারা কিন্তু পরে এডিট ভার্সনটাও নিতে পারো। আর যারা তোমরা কিনে নিয়েছো অলরেডি তাদের জন্য কিছু তো একটা ভাবছি আমি। আর স্পেশালি এই তো ক্লাসে রেকর্ড দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই, যেখানে যেখানে ভুল আছে আমি মার্ক করে দেবো, কোনো সমস্যা নেই। আর প্রচুর ভুল আছে সেরকম কোনো কিছু নয়। দুনিয়ার যে কোনো মানে এরকম কম্পিটিটিভ বুক পড়তে যাও না কোথাও হয়ে যায়। স্পেশালি এমসিকিউ এর ক্ষেত্রে কি হয়, আনসার গুলো এদিক ওদিক হয়ে যায়। তার জন্য আমি ছোট ছোট করে এমসিকিউ দিয়েছি, 10টা এমসিকিউ দিয়েছি, পরে আবার 10টা এমসিকিউ দিয়েছি, যাতে আনসারটা ভুল না হয় সেই পারপাসে। কিন্তু তারপরে হয়ে গেছে, যাই হোক আমি তার জন্য পুরো বইটা রেকর্ড ক্লাস করিয়ে দিচ্ছি, তোমাদের কোনো চিন্তা নেই। এখানে 4টা আর্য সত্য, ঠিক আছে, 4টা আর্য সত্য পড়ে নিলে তারপরে যেটা হচ্ছে বি প্রতীত সমুৎপদবাদ, তখন তোমরা প্রতীত সমুৎপদবাদ এরপরে পেয়ে যাবে। এখানে প্রতীত সমুৎপদবাদ পড়ে নিলে, ঠিক আছে। এইভাবে সিলেবাসটা পুরোটা পড়ে নিলে, পুরো সিলেবাসটা দর্শন শিক্ষক বইয়ে পড়ে নিলে, পড়ে নেওয়ার পর তোমাদের কাজ হলো চোখ বন্ধ করে সিলেবাসটাকে এভাবে পরপর টপিক গুলো তুমি ভাববে আর ইয়াদ করবে। যেমন 4 নোবেল ট্রুথে কি কি বললাম, 4টা নোবেল ট্রুথ কি কি, এবং প্রত্যেকটা নোবেল ট্রুথ সম্পর্কে 2-10 লাইন তুমি নিজের মুখে বললে, চোখ বন্ধ করে বলবে। প্রতীত সমুৎপদবাদ সম্পর্ক ওরকম ভাবলে, নৈরাত্যবাদ সম্পর্কও বললে। এইভাবে সিলেবাস স্টাডি করতে হয়। এইভাবে সিলেবাসটা যখন স্টাডি করতে পারবে বা কমপ্লিট করতে পারবে, তোমার তখন রাইট ওয়েতে প্রিপারেশন হচ্ছে বলে তুমি মনে করো। চলো তাহলে এখন আমরা শুরু করি দর্শন শিক্ষক বই পড়া। সেখানে থিওরি পড়বো এবং থিওরির সাথে সাথে এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমি যেভাবে পড়ছি তোমরা ফলো করছো কিনা, এবং ফলো করে কি ফল পাচ্ছ অবশ্যই জানাবে, এবং ফলো করবে। জানাও না জানাও অবশ্যই ফলো করো, দেখবে তোমরা ফল অবশ্যই পাবে। চলো সরাসরি চলে যাই দর্শন শিক্ষক বই। এখন আমরা পড়বো বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শনে দেখো, বৌদ্ধ দর্শন কি যদি বলা হয় যে 4 ভাগ, বৌদ্ধ জৈন, এইগুলো হলো নাস্তিক দর্শন। দুটো আস্তিক এবং নাস্তিক ইন্ডিয়ান ফিলসফি ভারতীয় দর্শন দুটো পার্ট, একটা আস্তিক একটা নাস্তিক। আস্তিক যেটা সেটা 6টা দর্শন রয়েছে, যেমন সাংখ্য, যোগ, নাইবৈশেষিক, মীমাংসা, বেদান্ত। আর নাস্তিক হলো তোমার এইদিকে থাকছে 4 ভাগ, বৌদ্ধ অ্যান্ড জৈন। এখানে চরমপন্থী নাস্তিক হলো 4 ভাগ, কিন্তু নরমপন্থী নাস্তিক যদি বলা হয় বৌদ্ধ এবং জৈনকে। এরা বেদের প্রামাণ্যটাকে স্বীকার করে না, তবে ভীষণ ভাবে 4 ভাগে যেরকম ভাবে ক্রিটিক করে ওইভাবে ক্রিটিকও করে না। তাই এটা হচ্ছে অবৈদিক এবং আধ্যাত্মিক চিন্তা স্বীকার করে, এবং আত্মা স্বীকার করে, আধ্যাত্মিক বিষয়টা বা মেটাফিজিক্যাল বিষয়টা কিন্তু স্বীকার করে না। তাই আধ্যাত্মিক চিন্তায় বিশ্বাসী বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন ভারতীয় দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অবৈদিক শাখা। এটি বৈদিক ও উপনিষদীয় ঐতিহ্যের সমালোচনা করেছে, এবং এটা হচ্ছে তোমার সাক্ষ্যকুলের রাজপুত্র হচ্ছে সিদ্ধার্থ এই দর্শনের প্রবর্তন করে, যা তৎকালীন ধর্মীয় এবং দার্শনিক সংকটের প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সেইটাকে মিটাবার জন্য মানে সিদ্ধার্থ মানে হচ্ছে এখানে বৌদ্ধ, পরে বুদ্ধতে পেয়েছিল, উপাধি পেয়েছিল। সিদ্ধার্থ কি করেছিল, সে তো সুখে শান্তিতে বসবাস করেছিল, টাকা পয়সা ছিল, তার কোনো অভাব ছিল, কিন্তু জগতে এত দুঃখ দেখেছিলেন, আর দুঃখটা দেখার পরে তার কারণ নির্ণয় এবং সেটা থেকে মুক্তি কিভাবে হবে তার জন্য সে সংসার ছেড়ে দিয়ে বাইরে গিয়ে ধ্যানে বসে গিয়েছিলেন, এবং ধ্যান থেকে তিনি আর 4টা আর্য সত্য লাভ করেছিলেন। সেই আর্য সত্য গুলো সম্পর্কে পরবর্তী ক্ষেত্রে ব্যাখ্যা করব। এবারে দেখুন বৈদিক ঐতিহ্যের প্রতি প্রতিক্রিয়া কি, কারণ বৈদিক ঐতিহ্য তারা তো স্বীকার করে না। এই তো বৌদ্ধ দর্শন জটিল বৈদিক আচার আচরণ এগুলোকে কিন্তু সেভাবে সে অতটা পাত্তাছে দেয়নি, বা ওইভাবে অতটাকে গুরুত্ব দেয়নি। এটা ঈশ্বরের ধারণার উপর নির্ভর করে না, উচ্চতর আধ্যাত্মিকতা। যেমন অন্যান্য দর্শনে যেমন পাবো ঈশ্বর, যেমন ন্যায় দর্শনে পাবো যে জগৎটাকে কিভাবে ঈশ্বর সৃষ্টি করেছে। বৌদ্ধ দর্শনে গৌতম বুদ্ধদেব কিন্তু সেভাবে আমাদেরকে ঈশ্বর সম্পর্কে ব্যাখ্যা করেনি। এবার নিজে যে ঈশ্বর, বৌদ্ধ ধর্মের যারা মানুষ তারা কিন্তু বুদ্ধকে ঈশ্বর বলে, কিন্তু তিনি আবার নিজেকে আবার ঈশ্বর বলেন না, আবার ঈশ্বরকে ওইভাবে আলাদা করে স্বীকারও করেননি। তাই এটি ঈশ্বরের ধারণার উপর নির্ভর না করেও উচ্চতর আধ্যাত্মিকতাকে প্রতিষ্ঠা করেছিলেন, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা এসেছিল এবং সেই সময় ছড়িয়ে গেছিল। এটা বৌদ্ধ দর্শনের প্রভাব। বৌদ্ধ দর্শনটা কিভাবে ওই টাইমের সমাজের মানুষের উপর প্রভাব ফেলেছিল বা কতটা
ভালো হয়েছিল বা মন্দ হয়েছিল সেটা দেখবা। ভারতীয় জীবন এবং সংস্কৃতিতে বৌদ্ধ দর্শনের প্রভাবটা কি ছিল? বৌদ্ধ দর্শন সমাজ, রাজনীতি, ধর্ম, সংস্কৃতিতে গভীর প্রভাব বিস্তার করেছিল, বিশ্বব্যাপী একটা সাড়া পেয়েছিল। শুধুমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সামাজিক ধর্মীয় জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিদেশেও পড়েছিল। বেদান্তের প্রতিক্রিয়া, মানে বৌদ্ধ দর্শনের উত্থান উপনিষদীয় ঐতিহ্যকে নতুন করে ব্যাখ্যা করতে এবং নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে বাধ্য করেছিল। এখানে বলতে উপনিষদীয় বলতে বেদকে বোঝায়, কিন্তু বেদকে ওইভাবে সে অস্বীকার করেনি, স্বীকারও করেনি, অস্বীকারও করেনি, কিন্তু অ্যাকচুয়ালি বেদে যে ধরনের কিছু কথা থাকে সেখানে কমন তো কিছু থাকবে, ওখানেও কিন্তু পূজা অর্চনা, ভালোভাবে সৎ পথে চলা, এইগুলো কথাগুলোই বলবে। তো এই বৌদ্ধ দর্শনও কিন্তু ওগুলোই বলবে। অ্যাকচুয়ালি যে বেদ যেভাবে, ওই বেদকে ওইভাবে স্বীকার করেনি। যেমন যদি আমরা বলি যে আমি তুমি মুসলিম ধর্মের লোক, আমি হিন্দু ধর্মের লোক, ঠিক আছে, কিন্তু ধর্ম যাই হোক না কেন, কিন্তু ধর্মের মধ্যে যে মূল বৈশিষ্ট্য প্রচুর কমন থাকবে, সেই দিক থেকে এটা আর কি বলা হচ্ছে যে তার মধ্যে যে উপনিষদীয় যে নতুন নতুন চিন্তাগুলো বা যেগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। বৌদ্ধ দর্শনের সংক্ষেপে যদি ছোট্ট করে দেখি এখন, যে রাজকীয় জীবন পরিত্যাগ করে, এতক্ষণ যেটা বললাম 2 লাইনে লিখে দেওয়া হয়েছে, রাজকীয় জীবন পরিত্যাগ করে সিদ্ধার্থ কঠোর তপস্যা মাধ্যমে বোধি লাভ করেছিল, তারপর তাকে গৌতম বুদ্ধ বলা হয়েছিল। তিনি অনেক মঠ বা সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই সংঘের মাধ্যমে সত্যকে প্রচার করার চেষ্টা করেছিলেন, অহিংসাকে প্রচার করার চেষ্টা করেছিলেন। ধর্ম এবং দর্শনের পৃথকীকরণ, দেখো আমরা যদি পড়ি ধর্ম এবং দর্শন আলাদা, কিন্তু জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন এই দুটো কিন্তু ধর্ম এবং দর্শনের দুটোর যেন একটা মিলমিশ একটা ব্যাপার রয়েছে, দুটোর আলাদা নয়, এই দুটো হচ্ছে একসঙ্গে বোধ বলা যেতে পারে যে জৈন ধর্ম এবং জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন এই দুটোই কিন্তু ধর্ম এবং দর্শনের একটা যেন মিল আছে। এরপর আমরা চলে আসবো যেটা হচ্ছে চতুর্থ আর্য সত্য। দেখো 4 নোবেল ট্রুথ সিলেবাসে যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে 4 নোবেল ট্রুথ এখন আমরা পড়বো। 4 নোবেল ট্রুথে দেখো কি 4টা ট্রুথ রয়েছে। বুদ্ধ তার জ্ঞানের সারাংশ মানে বোধি লাভ করেছিল, সে বোধিতে কি 4টা আর্য সত্য পেয়েছিল। সেই 4টা আর্য সত্য হলো যে দুঃখ আছে মানে প্রকৃত অবস্থা, যেটা জীবনের প্রকৃত অবস্থা মানে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, মুক্তির সম্ভাবনা 3 নম্বর, দুঃখের নিবৃত্তি আছে এবং দুঃখের নিবৃত্তির পথ বা উপায়গুলো সে 4 নম্বর আর্য সত্য বলে দিয়েছিল। প্রথম আর্য সত্যটা কি সর্বম দুঃখম, মানে দুঃখ আছে বা দুঃখ বা জীবন দুঃখময়, মানে জীবন স্বভাবতই দুঃখময়। আমরা যদি দেখি, দেখো আমরা যদি দেখি যে একদিন সুখে আছি তো পরের দিন 5 দিন যেন দুঃখ পাচ্ছি, তাহলে দুঃখটা রয়েছে, দুঃখের মাঝে মাঝে সুখ পাই আমরা, তাহলে জীবন স্বভাবতই দুঃখময়। জন্ম রয়েছে, আমাদের বার্ধক্য হয়, আমাদের মৃত্যু হবে, রোগ জ্বালা হয়, প্রিয়জন মারা যায়, প্রিয়জনের রোগ জ্বালা হয়, অপ্রিয় কোনো কিছু সংবাদ যেটা আমার পছন্দ নয় সেটাও কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে এত কিছু যখন হয় তাহলে দুঃখ তো থাকছে, সেগুলো দুঃখেরই কারণ, তাহলে দুঃখ রয়েছে। তিনি সুখকে আপেক্ষিক এবং ক্ষণস্থায়ী বলে মনে করেছেন, দুঃখটা স্থায়ী। তাহলে সুখের মায়া কি দেখো, তাহলে ইন্দ্রিয় সুখ হয়তো সাময়িক আনন্দ দিতে পারে, তবে তা আসলে দুঃখেরই রূপ। অ্যাকচুয়ালি যেমন একটা ছোট শিশু দেখবে নিষিদ্ধ খাবার পেতে চায়, যেমন এখন বাচ্চাদেরকে কুরকুরে খেতে বানা করা হলে তারা কুরকুরেই খাবে। সেদিন আমি দেখলাম আমাদের বাড়ির একজন বাচ্চা বা দোকান থেকে একটা যেরকম গ্যাস লাইট হয় না, সেই বিড়ি টিড়ি যারা খায় আর কি, গ্যাস লাইট দিয়ে বা বাড়িতেও গ্যাস লাইট যারা উনুনে রান্না করে তারা ব্যবহার করে, ঠিক ওই গ্যাস লাইটের মতো দেখতে একটা ভেতরে একটা তরল কিছু খাবার আছে এবং মুখটা উপরে খুলে যাচ্ছে, পাইপ দিয়ে সেটা খাচ্ছে। অ্যাকচুয়ালি গ্যাস লাইটের মতো বানিয়েছে, আমার মনে হয় ওই যে তরলটা ভেতরে রয়েছে যেরকম আগুন জ্বলে, আমার মনে হয় ওটাতে আগুন দিলে হয়তো জ্বলে যাবে, এতটাই অ্যাসিড, কিন্তু সে বাচ্চা সেটাই খাবে। বিভিন্ন ধরনের সেই পাখির ডিমের মতো চকলেট টাইপের বেরোচ্ছে, প্রচুর খারাপ জিনিস রয়েছে, সেগুলোই খাবে। আমরাও কিন্তু যেগুলো কিন্তু সাময়িক সুখ দেবে, যেগুলো আমাদের জন্য ক্ষতিকারক জানি, আমাদের মান সম্মান নষ্ট হতে পারে জানি, আমাদের শরীরে ক্ষতি হতে পারে জানি, তাও আমরা পিৎজা বার্গার বা ফাস্ট ফুড প্রসেস ফুড গুলো খাবো। তাহলে সেটাই, তাই সুখের মায়া এটাই বলছে যে একটা শিশু নিষিদ্ধ বস্তু পাওয়ার পর খুশি হলেও সেটি পরবর্তীতে তার ক্ষতির কারণ হয়, কিন্তু সে প্রথমে খুশি হয়। তাহলে কি বলতে চাইছে যে দুঃখ রয়েছে, দুঃখ অনিবার্য এবং হচ্ছে ক্ষণস্থায়ী, এই ধরনের কথা বলেছেন। আকাঙ্ক্ষা এবং তৃষ্ণা, যে দুঃখের মূল কারণ হলো আমাদের সীমাহীন আকাঙ্ক্ষা। এবারে এখন যদি আমাদের কারো প্রতি যদি অনেক আকাঙ্ক্ষা রাখি, কারো প্রতি যদি অনেক চাহিদা রাখি, আমার যদি কারো প্রতি আমি প্রচুর ভাবে আমাকে সে এটা দেবে ওরা দেবে, তাহলে সেটা দুঃখেরই কারণ করে, একসময় না দিলে আমার দুঃখ হবে। সো আমার নিজে নিজে ডিপেন্ডেন্ট হওয়া উচিত এবং দুঃখ থেকে বাঁচার জন্য ভেবে নেওয়া উচিত দুনিয়াটা যেমন চলছে বা যখন যেটা হবে সেই পরিস্থিতিটা মেনে নেওয়া উচিত। যেমন এখন বর্তমানে যে প্লেন ক্র্যাশ হয়ে গেল, সেখানে যে প্লেনে কত মানুষ মারা গেল,
এখন আমাদেরকে এটা এইভাবে আমাদেরকে মাইন্ডসেট করে নেওয়া উচিত, আজকে আমি এই মুহূর্তে আছি, কালকে নাও থাকতে পারি, কারণ তাদের সাথে হয়েছে আমাদের সাথেও করতে পারে, আর যে কারোর সাথে যখন তোকে খুশি করতে পারে। এবং জীবনের আকাঙ্ক্ষা, প্রচুর যদি আকাঙ্ক্ষা রাখা হয় তখনই দুঃখ হবে। জীবনকে চিরস্থায়ী দুঃখে আবদ্ধ রাখে। এরপরে দ্বিতীয় আর্য সত্য। প্রথম আর্য সত্য মানে 1 নম্বর হলো দুঃখ আছে, দুঃখর একটা স্থায়িত্ব আছে, এটা বললো আর কি। এরপরে হলো তোমার দ্বিতীয় আর্য সত্য, যেটা এবারে বলি যে স্থায়িত্ব আছে কথাটা আমি মুখ দিয়ে বলে ফেললাম, তাহলে এটা নয় যে দুঃখ স্থির, ওরা কিন্তু ক্ষণস্থায়ী বলেছে, দুঃখ আসবে, দুঃখ এবং সুখ আসবে, এই ধরনের কথা বলে। সুখটা চলে যাবে, দুঃখটা আসবে, মানে কোনো কিছু একটা স্থায়ী নয়, এটাই বলতে চাইছে। দুঃখটাই বেশিরভাগ থাকে। দ্বিতীয় আর্য সত্য হলো দুঃখের কারণ। বলছি দুঃখটা যে রয়েছে, বলছি ঠিক আছে দুঃখ আছে মেনে নিলাম, পৃথিবীতে যা কিছু রয়েছে তার তো কারণ নিশ্চয় রয়েছে, তাহলে দুঃখের কারণটা কি বার করবো, সেই কারণটাকে ভেঙে ফেলবো, তখন আমাদের সুখ হবে। সুখটাকে পেতে গেলে দুঃখটাকে ভেঙে ফেলতে হবে, দুঃখের কারণটাকে নষ্ট করে ফেলতে হবে। তাহলে এখানে আমাদের এখন বর্তমানে আমাদের দুঃখের কারণ সবার, আমরা যারা এখানে পড়ছি এই ক্লাসটা যারা যারা তোমরা দেখছো, তোমাদের একটাই থাকবে যে দুঃখের, সবার দুঃখের কারণ একটাই, যে চাকরি নেই, টাকা লাগবে, চাকরি করতে গেলে রোজগার করতে গেলে চাকরি করতে হবে, চাকরি করতে গেলে পড়াশোনা করতে হবে। তাহলে আমাদের দুঃখের কারণ হলো কি, টাকা নাই, টাকা রোজগার করতে গেলে কি হবে, এখন বর্তমানে আমাদের রাস্তা যেটা পড়াশোনা করা, সরকারি জবের জন্য টাকা রোজগারের অনেক পথ রয়েছে, কিন্তু আমাদের জন্য এই পথটাই শ্রেষ্ঠ। আমরা যেমন মাটি কাটতে পারবো না, জমিতে ধান চাষ করতে, ধান ওরকম করে সেই মাটিতে পুঁতা যেটা, ওগুলো করতে পারবো না, তাহলে আমাদেরকে এই কাজটাই করতে হবে। তাহলে দুঃখের কারণ আমাদের এইটা বার করেছি, এবার পড়াশোনা করতে হবে। তাহলে পড়াশোনা করাটাকে ভালো করে যখন করবো, কারণ বেরিয়ে গেছে, তাহলে আমাদের পড়াশোনা করবো যখন, আমাদের সিলেবাস কমপ্লিট করে ফেলবো, এমন ভাবে পড়াশোনা করবো যেন আমি 60 পাই, তখন কিন্তু আমার আন্ডারে আর আমার তরফ থেকে আর কোনো কিছু কমতি থাকছে না। তাহলে সেরকম ভাবে দুঃখের কারণটাকে ভেঙে ফেলতে হবে আমাদের। তাহলে বুদ্ধদেবও বলছে যে কারণ রয়েছে এবং জীবনে যে দুঃখ রয়েছে চলার পথে, সেই কারণটাকে ভাঙে ফেলবো কিভাবে। বুদ্ধ ওই যে ভবচক্র বা প্রতীক সমাজবাদ বলেছে, এই যে কারণ চক্রটার নাম দিয়েছে ডিপেন্ডেন্ট অরিজিনেশন থিওরি বলেছে। দ্বারা বলছে এই ডিপেন্ডেন্ট অরিজিনেশন থিওরি দ্বারা কি বলেছে, যে দুঃখের উৎপত্তি ব্যাখ্যা করেছে কিভাবে। দেখো, কারণ এবং ফলাফলের চক্র এটাকে বলা হয়ে থাকে, দ্বাদশ নিদান বা ভবচক্রও বলা হয়ে থাকে। এটা যে দ্বাদশ নিদান হবে, এখানটা নিদানটা উঠেনি, দ্বাদশ নিদান, এবং লিখে নাও এখানে ইয়ে করে উপরেতে নিদানটা পেনেতে বা খিচকানেতে, এবং প্রতীক সমাজবাদে পাবে। এখানে হচ্ছে 12টা তোমার ইয়ে রয়েছে, দ্বাদশ নিদানের কথা বলেছে। স্টেপ বাই স্টেপ কার কারণ কোনটা, এটা মনে রাখার জন্য আমি একটা ট্রিক দিয়েছি, যে অসবিনাশ অসবেচ্ছু উভয় যাজরা, মানে হচ্ছে অসবিনাশ বেত্রী উভয় যাজরা, ঠিক আছে। এই প্রথম ওয়ার্ড গুলো নিয়ে একটা সেন্টেন্স তোমরা এরকম করে এই জায়গাটায়, বইয়ের এই জায়গাটায় লিখে নাও। যাদের মনে আছে ভালো কথা, যাদের মনে নেই জায়গাটায় লিখে নাও, লিখে নিয়ে সেটাকে মনে রাখো। আচ্ছা, এখানে এটা হচ্ছে ভুল হয়ে গেছে টাইপটা, দেখো এখানটা ভুল হয়েছে, কিন্তু যখন আমি এখানে দ্বাদশ নিদান বা প্রতীক সমাজবাদ ঠিক আছে, অনেকে বলছো যে এইটাকে কিন্তু রিপিট আছে, রিপিট এই কারণেই আছে। এখানে আমি বোঝাতে চেয়েছি চতুর্থ আর্য সত্য, দ্বিতীয় আর্য সত্য বোঝাতে গিয়ে যেটা আছে ভবচক্র বা প্রতীক সমাজবাদ, তখন 12টা চক্রের কথা বলতেই হয় আমাকে, তাই সংক্ষেপে বলে দিয়েছি। দেন আমরা যদি সিলেবাসে দেখি, এখানে প্রতীক সমাজবাদ আলাদা করে পয়েন্ট আউট করা আছে, তার জন্য আমি প্রতীক সমাজবাদটা দ্বিতীয়বার বুঝে দেখেছি, এটা দ্বাদশ নিদানটা এখানে করার দরকার নেই, এটা যে প্রতীক সমাজবাদটা, ঠিক আছে। প্রতীক সমাজবাদটা আবার যখন ব্যাখ্যা করেছি, সেখানে হচ্ছে 12টা চক্রতে রয়েছে, আর এই 12টা চক্রকে আমি শর্টে সুন্দর করে ছোট ছোট করে ব্যাখ্যা করে দিয়েছি। তো এখানে একটা ভুল হয়েছে, কিন্তু এখানেটা ঠিক আছে, এখানটা দেখে পড়ে নিও, যে অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভবজাতি, জরা, মরণ, এই 12টা চক্র মনে রাখতে হবে। এখানে প্রশ্ন আসবে এইভাবে, যে স্পর্শের কারণ কি, বেদনার কারণ কি স্পর্শ, তারপরে হচ্ছে নামরূপের কারণ কি বিজ্ঞান, আমাদের দুঃখের মূল কারণ কি সেটা হলো অবিদ্যা, এভাবে কোশ্চেন আসবে। প্রতীক সমাজবাদের 12টা চক্রকে খুব ভালো করে পড়ে নাও। অবিদ্যা বলতে কি, যে সকল দুঃখের মূল কারণ, এইগুলো মনে রাখবে। সংস্কার মানে কি, যে অজ্ঞতা থেকে উৎপন্ন মানসিক যে প্রবণতা, সেটা হচ্ছে সংস্কার। বিজ্ঞান মানে হলো চেতনার প্রাথমিক যে অবস্থা, সেটা হলো বিজ্ঞান। ঠিক এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে তোমার বলার ক্ষমতা রাখতে হবে। যখন পুরোটা পড়া হয়ে যাবে, ক্লাসটা করে নেবে, 2-3 বার ক্লাসটা রিপিট শুনে নেবে, শুনে নেবার পরে এই সিলেবাসটা কিভাবে স্টাডি করবে শিখিয়ে দিলাম প্রথমেই। সিলেবাস স্টাডি করবে, তখন দেখবে তোমার বড়টা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এখানে দ্বিতীয় আর্য সত্য যেটা, সেটা হচ্ছে তোমার প্রতীক সমাজবাদের সাথে সম্পর্কিত, আর 12টা চক্র হলো এগুলো। এবং দুঃখের মূল বড় কারণ যেটা, সেটা হচ্ছে অবিদ্যা, মানে বড় ভাই আর কি দুঃখের। অবিদ্যা যার থাকবে, ভ্রম যার থাকবে, যার জ্ঞান কম থাকবে, সে কিন্তু দুঃখে পড়বে। যার জ্ঞান হয়ে যায়, সে জ্ঞানী মানুষ কিন্তু সচরাচর দুঃখে পড়ে না, কারোর উপর নির্ভর করে না।
তাহলে দুঃখের চক্র শুরু হয় অজ্ঞতা থেকে, প্রথমত যেটা শুরু হয়, এবং দুঃখের মূল কারণ তাই অজ্ঞতা বা অবিদ্যা। এবং তৃতীয় আর্য সত্য, এবার হচ্ছে তৃতীয় আর্য সত্য। তৃতীয় আর্য সত্য কি? দুঃখের নিরোধ। মানে ওই যে দুঃখ, তো প্রথমে দেখলাম দুঃখ জগতে রয়েছে, ঠিক আছে, দুঃখের কারণ তাহলে নিশ্চয়ই আছে, সেটা বললো। বলছে দুঃখের কারণ যখন আছে, তাহলে দুঃখের সে কারণটাকে নিরোধও করা সম্ভব, নিরোধও আছে। তাহলে এই দুঃখ 3 নম্বরে বলেছে যে দুঃখের অবসান সম্ভব। চিন্তা করেছে, এটা চিন্তা করাও কিন্তু যে অনেক বছর সাধনার পরে এই জিনিসটা পেয়েছে। এই যে অবস্থা নির্বাণ নামে পরিচিত। তাহলে তৃতীয় যদি বলা হয় দুঃখের মুক্তি বা নির্বাণটা কার সাথে যুক্ত, সেটা হচ্ছে তৃতীয় আর্য সত্য, স্পেশালি বলা যেতে পারে নির্বাণ নামে পরিচিত, যেখানে সকল আকাঙ্ক্ষা বা তৃষ্ণার সমাপ্তি ঘটে। ওই যে একদম নিরোধ রয়েছে, দুঃখ নিরোধ যখন হবে তখন তো নির্বাণ হবে। তখন হচ্ছে নির্বাণ হলো দুঃখ মুক্তির চূড়ান্ত অবস্থা। যখন দুঃখ মুক্তি হয়ে যাবে তখন আমাদের নির্বাণ হবে। তাহলে বৌদ্ধ দর্শনে মুক্তি সম্পর্কিত যে মতবাদ, তার নাম হলো নির্বাণ। চতুর্থ আর্য সত্য বলছে নির্বাণ তো হবে, কিন্তু নির্বাণ কিভাবে হবে, কি রাস্তাতে হবে, কিভাবে ফলো করলে আমাদের নির্বাণ হবে, সেই মুক্তি হবে। সেই জন্য সে 8টা মার্গের কথা বলেছে, যেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়, 8 ফোল্ড পাথ বলা হয়ে থাকে। সেই অষ্টাঙ্গিক মার্গ গুলো কি কি? 8টা মার্গ না, আমি এভাবে মনে রেখেছি যে একটা সূত্র বানিয়ে দিচ্ছি। দৃ সং বাক আবাস মানে হচ্ছে দৃ মানে হচ্ছে দেখো সম্যক দৃষ্টি, দৃ থেকে সম্যক দৃষ্টি, সং মানে হচ্ছে তোমার যে সম্যক সংকল্প, বাক মানে হচ্ছে বাক মানে সম্যক বা থেকে সম্যক বাক্য মানে হচ্ছে সত্য কথা বলা, সম্যক কর্মান্ত। এই প্রথম ওয়ার্ড গুলোকে নিয়ে একটা সেন্টেন্স বানিয়ে নাও। এইভাবে দেখো, দৃ সং বাক কর্মান্ত, এইভাবে। তাহলে দৃ থেকে সম্যক দৃষ্টি, সং থেকে সংকল্প, বা থেকে হচ্ছে বাক, ক থেকে হলো কর্মান্ত, এরকম করে মনে থেকে যাবে। এই একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড কিন্তু মনে রাখা সহজ, কিন্তু এইগুলো সিকোয়েন্সটা হতে পারে পরীক্ষার সময় ভুল হয়ে যাবে। তোমরা যারা বারবার পড়ছো এখন ইয়াদ আছে, হতে পারে পরীক্ষার হলে ভুলে যাবে। তাই সব সময় প্রত্যেকটা বিষয়ে কিন্তু ট্রিক ইউজ করব। যেমন বাহ্য অনুমেয়বাদী এবং বাহ্য প্রত্যক্ষবাদী কারা, এটা প্রচুর ভুল করি। একটা হচ্ছে সৌতান্ত্রিক এবং বৈভাষিক। দেখো সৌতান্ত্রিক বানানের সাথে দন্তন্য আছে, আর তাহলে সৌতান্ত্রিকরা কি করে, বাহ্য বস্তুর অস্তিত্বটা অনুমানের মাধ্যমে প্রমাণ করে বা অনুমানের মাধ্যমে জানা যায়, এটা বলে। তার জন্য সৌতান্ত্রিক মানে দন্তন্য আছে, আর অনুমান দন্তন্য আছে, তাহলে সৌতান্ত্রিকরা অনুমান বলে, আর বৈভাষিকরা হচ্ছে প্রত্যক্ষ বলে। ওখানে কোনো কিছু নেই, বৈভাষিক প্রত্যক্ষের কথা বলে। এভাবে কিন্তু এরকম ট্রিক ইউজ করবো। পুরো ক্লাসটা আমি অনেকগুলো ট্রিক বলবো, সেগুলো তোমরা ভালো করে শুনবে, মনে রাখবে এবং সেগুলো ফলো করবে। দেখবে অনেক কোশ্চেনের আনসার পরীক্ষার হলে ভুলে যাচ্ছ, এরকমটা হবে না। তাহলে অষ্টাঙ্গিক মার্গটা কি রইলো? 4 নাম্বার আর্য সত্যতে রয়েছে অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ লাস্ট হলো সম্যক প্রচেষ্টা, মানে হচ্ছে কর্মান্ত প্রচেষ্টা, সঠিক ভাবে প্রচেষ্টা চালানো, সম্যক স্মৃতি, সম্যক সমাধি হচ্ছে 8 নাম্বার। এবার হচ্ছে দ্বিতীয় মহাসত্য, দুঃখের উৎপত্তি। দ্বিতীয় মহাসত্য বলছে দুঃখের উৎপত্তি কি, সেটা হচ্ছে তোমার ওই আলাদা করে বলা হয়েছে, আলাদা পয়েন্ট করা হয়েছে, কিন্তু এটা হচ্ছে ডবল চলে এসেছে এখানে, এটা দেবার দরকার ছিল না। যে দুঃখের দ্বিতীয় আর্য সত্য মহাসত্য কি, সেটা প্রতীত সমাজবাদবাদ বা দুঃখের উৎপত্তি বা দুঃখের কারণটা কি সেটা জানা। সেই কারণটা ব্যাখ্যা করতে গিয়েছে দ্বাদশ নিদানের কথা বলেছে এবং প্রতীত সমাজবাদবাদের কথা বলেছে, যেটা ভবচক্র বা দ্বাদশ নিদান বলা হয়ে থাকে। আর এই দ্বাদশ নিদান গুলো কি, প্রথমে বলে দিলাম এতগুলো দ্বাদশ নিদান। এই প্রত্যেকটা ভব কি, পুনর্জন্মের প্রবণতা বা ইচ্ছা, জাতি মানে জন্ম, এইগুলো প্রত্যেকটা একটা একটা করে কিন্তু মনে রাখবে। বেদনা মানে হলো স্পর্শের ফলে সুখ দুঃখের একটা অনুভূতি, সেটা বেদনা। তৃষ্ণা মানে হলো সুখ অর্জন এবং দুঃখ সুখ অর্জন বা দুঃখ এড়ানোর বা দুঃখ থেকে বাঁচার একটা আকাঙ্ক্ষা। এইগুলোকে সবগুলোকে কিন্তু মনে রাখতে হবে। এরপরে যেটা হচ্ছে দুঃখের কারণগুলির ক্রমবর্ধমান, স্টেপ বাই স্টেপ, যেটা আমি বললাম মনে রাখ, কোশ্চেনে আছে যেমন ভাবে। দেখো কতগুলো আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি। দুঃখের সূচনা হয় অবিদ্যা থেকে, মানে শুরুয়াতটা হলো অবিদ্যা সংস্কারকে চালিত করে, যা বিজ্ঞান সৃষ্টি করে। দেখো দুঃখের মূল কারণ হলো অবিদ্যা। অবিদ্যার ফলে আমাদের কি হয়, সংস্কার হয়। সংস্কারের ফলে কি হয়, বিজ্ঞান মানে চেতনার প্রাথমিক অবস্থা, মানে হচ্ছে আমাদের মায়ের গর্ভে যেটা গুণটা তৈরি হয়ে গেল, সেই চেতনার প্রাথমিক অবস্থা এটা। তারপরে নামরূপ মানে দেহ এবং মন, মানে প্রথমে মায়ের গর্ভে কি হলো, চেতনাটা তৈরি হলো, একটা ভ্রূণ তৈরি হলো, সেই ভ্রূণের মধ্যে একটা দেহ, তারপরে স্টেপ কি হয়, দেহ তৈরি হয়। দেহটার পরে আমাদের মনটাও সেই বডিতে, মনটা নিয়েই তো জন্মায়, মনটাও সেখানে থাকে, ছড়ায়তন। তারপরে ধীরে ধীরে একটা বাচ্চা মায়ের পেটে কি হয়, ধীরে ধীরে 6টা ইন্দ্রিয় তার আছে। প্রথমে কিন্তু একটা ভ্রূণ থাকে, তারপরে দেহ গঠনের চেষ্টা হয়, তারপরে দেহটা হতে হতে তার মধ্যে কিন্তু 6টা ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এটা ত্বক হবে, হ্যাঁ ত্বক হবে, দেহ না, এই ত্বক হলো। তারপরে হচ্ছে তোমার স্পর্শ,
তারপর যে ইন্দ্রিয় এবং তাদের বিষয়ের সংযোগ, বাচ্চারা জন্ম হওয়ার পরে মায়ের পেট থেকে তারপরে কি হবে, তখন তার ইন্দ্রিয় এবং তাদের বিষয়ের সংযোগ, বিভিন্ন বাইরে এসে বিভিন্ন বিষয়ের সঙ্গে তার সংযোগ হয়। বেদনা মানে স্পর্শের ফলে সুখ দুঃখ অনুভূতি হয়। বেদনা বেদনা হলো স্পর্শের ফলে সুখ দুঃখের অনুভূতি। তারপরে হচ্ছে আচ্ছা, জন্মানোর পরেই তো আমাদের সুখ দুঃখ ফিল হয় না, তো একটা বাচ্চাকে মায়ের থেকে সরিয়ে নিলে সে কান্নাকাটি করে, তারপর সে মায়ের কাছে সুখ ফিল করে, তখন থেকে সুখ দুঃখটা তৈরি হয়ে যায়। তারপরে তৃষ্ণা, মানে একটু বড় হওয়ার পরে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কি করি, আমাদের একটাই লক্ষ্য থাকে, তৃষ্ণা থাকে যে আমরা সুখে কিভাবে থাকবো, আরো সুখে কিভাবে থাকবো। আমার এখন 200টা বই সেল হয়েছে, আমি পরে কিভাবে আরো 400টা বই সেল করব। আমার আগের বইটা 700টা বই সেল হয়েছে, এটা আমার এখনো কেন 500টা বই সেল হয়ে রয়ে গেল, মানে আমি আরো 1000টা বই সেল করব। আমার এখন 100টা স্টুডেন্ট আছে, আমি কিভাবে 200টা স্টুডেন্ট বানাবো। ঠিক এইভাবে যখন আমাদের এই যে প্রত্যেকটা মানুষের জন্য যেটা চায় আরো আকাঙ্ক্ষা, এই যে সুখটাকে পাবো, মানে আমার এখন বাড়িতে পাখা আছে, আমি কেন এসিটা নেই, এসিটা কখন পাবো, এভাবে আমরা সুখটাকে অর্জন করতে চাই এবং দুঃখটাকে এড়াবার চেষ্টা করি। এটা একটা আকাঙ্ক্ষা, অতিরিক্ত আকাঙ্ক্ষা থাকলে দুঃখ হবে। আমি যদি আমার এখন বর্তমানে আমি যেরকম করে ভাবি, ঠিক আছে, লোক কে কি করলো দেখিনি, অনেকে অনেক কিছু বলে যে দিদি ও এটা করলো, তুমি কেন এটা করোনি, ও এখানে এটা করলো, বা কেউ বলছে যে তোমার ওটা নিয়ে ওখানে ওই লোক ইউজ করছে, তার তোমার বইটা নিয়ে তারা তাদের টিউশনেতে সেটাকে ইউজ করছে, এরকম ভাবে অনেকে বলছে। কিন্তু কি আছে, করছে নিয়ে করছে, কি আছে তাতে, ক্ষতি কিছু নেই তো। তারা, আমিও তো কারো বই নিয়ে পড়ছি, পড়াশোনা করছি, আমার বই পড়ে তারা ইউজ করবে, স্টাডি মেটেরিয়াল দেবে, তাদের টিউশনে ইউজ করবে, কোচিং সেন্টারে চালাবে, কি আছে তাতে, ক্ষতি কিছু নাই। এরকম করে যদি ভাবি তাহলে কোনো দুঃখ নেই। এবারে যদি আমি সেটাকে নিয়ে ইরিটেশন করি, ভাবি যে কেন করছে, কেন নেবে, তাহলে সেখানে দুঃখ হবে। তাহলে এই যে আকাঙ্ক্ষাটা কিন্তু বিরাট বড় কারণ। তারপরে হলো উপাদান, মানে আকাঙ্ক্ষার কারণে আসক্তি লিপ্ত হয়। আকাঙ্ক্ষাটা যখন হয় তখন আমরা কি করি, আরো উপাদান, যেমন আমাদের এখন পাখা আছে, আমার উপাদান লাগবে, আরো লাগবে, এসি লাগবে, এসির পিছনে ছুটে গেলাম, আকাঙ্ক্ষা তৈরি হলো আমি এসি দেখে পাবো, তখন এসির পিছনে ছুটে গেলাম, এটা উপাদান। তারপরে হচ্ছে ভব বা পুনর্জন্মের প্রবণতা, ঠিক আছে, এখানে এরপরে আসতে হবে পুনর্জন্মের প্রবণতা, এবং হচ্ছে জন্ম বা জাতি, জন্ম হলো এবং জরা মরণ, তারপরে আবার কিন্তু আমরা ইয়ে করে দেবো। দেখো আমার যখন উপাদান হলো, এই জন্মে পেলাম না, ঠিক আছে, তুই আমাকে এই জন্মে দুঃখ দিলি, পুনর্জন্মে আমাদের তখনই ইচ্ছা হয়ে গেল কিন্তু পরের জন্মে ইয়ে করবো। আবার অনেকে বউ করে যখন বিয়ে করে বলে 7 জন্মের জন্য বিয়ে করছি, তোকে 1 জন্মে ছেড়ে দেবো ভাবছিস, তোকে আরো 7 জন্ম 6 জন্ম জ্বালাবো, ঠিক আছে। আর বরগুলো বলে না, আর পরের জন্ম তোমাকে নেবই না, এরকম একটা ট্রেন্ড চলছে এখন খুব রিলেতে। সেরকম ভাবে উপাদান যখন এই জন্মে কোনো কিছু না হচ্ছে, তখন বলে না পরের জন্মে আর আশা করি উপরওয়ালা দেবে, তাহলে তখন হচ্ছে ভব, মানে আবার জন্ম, আবার ইচ্ছা তৈরি হয়ে গেল। পরে ইচ্ছা যখন হবে, মরে গেলে আবার জন্ম হবে, আমাদের সেই প্রবণতাটা তৈরি হয়ে গেল। তারপরে জরা মরণ, মানে আমাদের এই জন্ম মৃত্যু তো হবেই, তাহলে জন্মের ফলে বার্ধক্য হবে, রোগ জ্বালা হবে, দুঃখ হবে। তাহলে এইভাবে চক্রটা চলছে। আমি এই যে কথাগুলো বললাম যে মায়ের পেটে জন্ম হলো, ভ্রূণ হলো, এগুলো মনে রাখার জন্য স্টেপ বাই স্টেপ বললাম। এইভাবে যদি মনে রাখো, তুমি দেখবে এগুলো ভুলছো না। এবং কোশ্চেন বলে বিজ্ঞান মানে হচ্ছে পেটের ভ্রূণের অবস্থা, মানে যে চেতনাটা প্রথম আসছে, এইভাবে যে বললাম গল্পের মতো করে, এটা মনে রাখার চেষ্টা করবে, দেখবে আনসারটা ভুল হবার সম্ভাবনা কম হবে। এরপর এই যে দেখো এখানেই লেখা রয়েছে যেগুলো বললাম, এটা উদ্ভূত দেখতে পাচ্ছ, ভটা নিচে উপরে চলে গেছে, নিচে কেউ থাকতে চায় না, ভ উপরে চলে গেছে, এটা হবে নিচে। তাহলে বিজ্ঞান হলো নামরূপ সরায়তনকে উদ্ভূত করে, এগুলো পড়ে নিও একটু তোমরা। এরপরে হচ্ছে নশ্বরতা, মানে হচ্ছে ইমপারমানেন্স বা ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গবাদ। এখানে হচ্ছে ক্ষণভঙ্গবাদের কথা বলছে, এই যে সিলেবাসে পড়েছিলাম না ক্ষণভঙ্গবাদ, এটা হচ্ছে ক্ষণভঙ্গবাদ। মানে সেখানে হচ্ছে জগতের প্রত্যেকটা বস্তু হচ্ছে ক্ষণিক, সকল বস্তু এক খণ্ডে বেশি থাকে না, নিজেকে ধ্বংস করার পূর্বে নতুন একটা তৈরি করে দেয়, দিয়ে ধ্বংস হয়ে যায়। একটা স্থায়ী বস্তু কার্যকারিতাহীন, কারণ সেগুলো পরিবর্তনহীন, যার পরিবর্তন নেই সেটা কার্যকারিতাও নেই এবং সেটার অস্তিত্ব সেভাবে মানবে না বৌদ্ধরা। পরিবর্তনের জন্য প্রাথমিক এবং গৌণ কারণগুলি সমন্বয় প্রয়োজন, দুটো কারণের সমন্বয় দরকার। সকল বস্তু ক্ষণস্থায়ী, জীব চেতনা সকল বস্তু পরিবর্তনশীল, মানে বাহ্য জগৎ এবং আমাদের জীব সমস্ত কিছু পরিবর্তন হয়, বাহ্যিক অভ্যন্তরীণ জগৎ উভয়ই পরিবর্তনের একটা প্রবাহ চলে, এটা ক্ষণভঙ্গবাদে বলে, ঠিক আছে। তাহলে এই ক্ষণভঙ্গবাদ হয়ে গেল আমাদের। এরপরে যেটা আসবে সেটা আসছে তোমার দেখো নৈরাত্যবাদ। নৈরাত্যবাদ আমরা পড়বো এখানে, এটা অনাথ মা হবে, অনাথ তা হয়ে গেছে, এটা অনাথ মা হবে। তোমরা একটু প্লিজ এখানে লিখে নাও অনাথ মা, নির্বিশেষ, এই নির্বিশেষ আত্মাটা লেখা দরকার না, এখানে তুমি এটা লিখে নাও অনাথ মবাদ।
অনাত্মবাদ মানে কি, এরা কি আত্মা তার মানে অস্বীকার করেছে? নো, আত্মা স্বীকার করেছে, স্থায়ী আত্মা স্বীকার করে না, এরা চৈতন্যের একটা প্রবাহ বলে আত্মাকে। তাহলে বৌদ্ধ দর্শনের একটা গুরুত্বপূর্ণ ধারণা, যা একটা চিরস্থায়ী আত্মার অস্তিত্ব অস্বীকার করে, তবে পরিবর্তনশীল আত্মাটাকে বা আত্মার প্রবাহ তারা স্বীকার করে। পঞ্চস্কন্দ তত্ত্বের মাধ্যমে ব্যক্তি এবং অস্তিত্বকে তারা ব্যাখ্যা করেছে। পঞ্চস্কন্দ কি সেটাকে মনে রাখতে হবে, রূপ বেদনা সংখ্যা সংস্কার বিজ্ঞান, এটা হচ্ছে পঞ্চস্কন্দ। এরকম কোশ্চেন আসতে পারে, অন্যান্য বা দ্বাদশ নিদানের অন্যান্য নিদান গুলোকে দিয়ে দিবে, কে বলবে পঞ্চস্কন্দ কোনগুলো বা কোনগুলো নয়, তাহলে তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, ক্ষণস্থায়ী, এটা অনাত্মবাদ কি না, সকল বস্তু অভিজ্ঞতা জীব ক্ষণস্থায়ী, কিছুই চিরস্থায়ী নয়, এটা হচ্ছে অনাত্মবাদ নয়, এটা হচ্ছে তোমার ওই ক্ষণস্থায়ীর যে সংজ্ঞাটা সেটা ছিল। এরপরে হচ্ছে তোমার তিনটে পর্যায়ে রয়েছে জগতের সমস্ত কিছু, উৎপত্তি থাকবে, তার সাহিত্য থাকবে, উদ্ভব লেখা হয়েছে, কিন্তু এর উৎপত্তি লিখলে আমাদের দর্শনে পড়ার সুবিধা হয়, উৎপত্তি, সাহিত্য এবং ধ্বংস বা বিলয়। এবারে দেখো, সুখ দুঃখ জীবন মৃত্যু সবই ক্ষণস্থায়ী। এখানে হচ্ছে ক্ষণস্থায়ী যে পাঠটা, এই অনাত্মবাদটা এখানে কিন্তু ঢুকে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্ষণস্থায়ীটাই পড়া হচ্ছে বা ক্ষণভঙ্গবাদটাই পড়া হচ্ছে, যে সুখ দুঃখ জীবন মৃত্যু সবই ক্ষণস্থায়ী, এই তত্ত্ব মানুষের পার্থিব আসক্তি থেকে মুক্তি পেতে সহায়তা করে। যেমন একটা ক্ষণস্থায়ী সম্পর্কে একটা উদাহরণ বলি তোমাদেরকে। বৌদ্ধ দর্শনের যে ইয়েগুলো হয়, তোমার প্রোগ্রাম গুলো হয়, অনুষ্ঠানগুলো হয়, বা আমাদের যেমন হিন্দু ধর্মে অনেক পূজা হয়, সেরকম বৌদ্ধ দর্শনেও তো প্রোগ্রাম হয়। তো সেখানে একটা জিনিস করা, প্রচুর বড় বড় রঙ্গোলি বানানো হয়, আর্ট করা হয়, ঠিক আছে, সুন্দর ভাবে আঁকা হয়। হয়তো দেখা গেল যে 20 ঘন্টা 25 ঘন্টা ধরে সুন্দর করে একটা সুন্দর রঙ্গোলি বানালো, তারপরে সেকেন্ডের মধ্যে কমপ্লিট যেই হলো সেই মুহূর্তে মুছে দিল সেটাকে আবার। তাহলে এটার দ্বারা ওরা এটা বুঝে দেয় জগতের সমস্ত কিছু ক্ষণস্থায়ী। জগতে তুমি এখন আছো, কাল নাও থাকতে পারে, তোমার প্রিয় আপনজন এখন আছে, নাও থাকতে পারে। আমার একটা প্রিয় কুল গাছ ছিল, সেই কুল গাছটাকে কেটে ফেলে দিয়েছে, আমার এখনো মনে দুঃখ, এখন আর ওইভাবে ভাবি না বলে তাই দুঃখটা নেই, কারণ ফিলোসফি স্টুডেন্ট, ফিলোসফির মতো করে ভাবার চেষ্টা করি, জগতের সমস্ত কিছু মানে যা কিছু পড়াশোনা করেছি সেটা বাস্তব জীবনে কাজে লাগাবার চেষ্টা করি, নাহলে এক টাইম আমারও দুঃখ হতো, কেন অত সুন্দর ভালো ফুল হতো, কেন গাছটা কেটে দিয়েছো, আর কি জায়গা ছিল না, ওই গাছটা কেটেই কেন বাড়ি বানাতে হলো, এত জায়গা তো ছিল। তাহলে জগতের সমস্ত কিছু ক্ষণস্থায়ী, এটাকে মেনে নিতে হবে। এটার দ্বারা মানে ওরা তাদের ওই অনুষ্ঠানটার দ্বারা বুঝায়, তাহলে কি হলো, তারা হচ্ছে ক্ষণভঙ্গবাদী বা ক্ষণস্থায়ী জগতের সমস্ত কিছু এটা বলে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অনাত্মবাদ। দেখো, এটা অনাত্মবাদের মূল তত্ত্ব হলে কি, এখানে যে সংজ্ঞাটা, এটা অনাত্মবাদ হবে না, এখানে ভুল করে এটা ঢুকে গেছে। তোমরা এক কাজ করো, আমি যেগুলো যেগুলো যেখানে যেখানে বলছি মার্ক করে বাদ দিয়ে দিতে, সেই জায়গাগুলো বাদ দিয়ে দাও, ঠিক আছে। যেমন এইখানে এই জায়গাটা, এখান থেকে এইভাবে পুরো করে এখান থেকে এতটা, এই জায়গাটা বাদ দিয়ে দাও, এটা পড়বে না, এইভাবে কেটে দাও। চলো নেক্সট, এটা পড়বে। উদাহরণ দিয়েছি দেখো, একটা প্রদীপের শিখা ক্রমাগত পরিবর্তিত হয়, যেমন সকল বস্তু পরিবর্তনশীল, সেটা বুঝতে এটা উদাহরণটা অবশ্যই থাকবে। এবং এটা হচ্ছে অনাত্মবাদ, এটা লিখে নেবে, অনাত্মা নয় অনাত্মা হবে, অনাত্মবাদের মূল তত্ত্ব যেটা হলো, যে কোনো চিরস্থায়ী আত্মা নেই, অস্তিত্ব শুধুমাত্র পঞ্চস্কন্ধের সমষ্টি। পঞ্চস্কন্ধ গুলো কি করে সংজ্ঞা হবে, এটা ভুল হয়েছে, সংজ্ঞা মানাটা তোমরা নিশ্চয়ই জানো, আর যারা ফিলোসফি পড়েছো বুঝতে পারবে যে যেখানটা মিস্টেক হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি এই বইটার এডিট ভার্সন জুলাই মাসের মধ্যে কিন্তু মার্কেটে চলে আসবে, এডিটের কাজ চলছে, যেগুলো যেগুলো এখানে একটু করে এরকম করে মিস্টেক হয়ে গেছে সেগুলো ঠিক করে দেওয়া হচ্ছে, এডিট ভার্সন খুব তাড়াতাড়ি চলে আসবে, আর জুন মাসের মধ্যে এই বইটা পুরো পড়িয়ে কমপ্লিট করে দেবো। চলো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। হয়ে গেল পঞ্চস্কন্ধ কি কি, রূপ মানে কি, শারীরিক বস্তুগত উপাদান, সুখ বেদনা মানে সুখ দুঃখের অনুভূতি আমাদের হয়, সংজ্ঞা মানে চেনার বা ধারণার একটা ক্ষমতা, সংস্কার হচ্ছে মানসিক যে প্রবণতা, এবং বিজ্ঞান মানে চেতনা বা ওই প্রাথমিক যে অবস্থা আর কি, সেটা জ্ঞান। এবারে হলো আত্মার অস্বীকার, তারা কি আত্মার অস্বীকার করেছে না, কোনো চিরস্থায়ী সত্তা বা আত্মার স্বীকার করে না, তবে আত্মাকে তারা মেনেছে। পঞ্চস্কন্ধের মাধ্যমে বিশ্লেষণ, এটাকে তোমরা আবার করো কি, মার্ক করে বাদ দিয়ে দাও। দেখো তোমাদেরকে বলি, এই মুহূর্তে গুসা করে রাগ করে কোনো কিছু নেই, সমস্যার সমাধান করতে হবে, তাই এইভাবে এমনি করে এইভাবে এখানটাকে এইভাবে বাদ দিয়ে দাও, এটা পড়ার যখন দরকার নেই, এটা অলরেডি পড়ে ফেলেছি, তাহলে এটা বাদ চলে গেল, এখানে এইভাবে বাদ দিয়ে দাও, চারকোনা করে বাদ দিয়ে দাও, পরে আর পড়বে না, প্রথমবার পড়ে না, দ্বিতীয় রাউন্ড যখন পড়বে তখন আর কোনো সমস্যা হবে না।
এরপরে যেটা হলো যুক্তি ও বিশ্লেষণ। তোমরা এই ক্লাসটা করবে, ক্লাসটা করার সাথে সাথে যখন ক্লাসটা করবে বইটাকে তোমাদের সামনে রাখো, বইটা সামনে রাখো আর ওই পেজটা উল্টে রাখো। যখন যেটা বলছি সেখানটা এইভাবে মার্ক করে বাদ দিয়ে দাও, যেখানটা মিস্টেক আছে স্পেলিং এর বলে দিচ্ছি সেই স্পেলিংটা ঠিক করে নাও। মুক্তি, যুক্তি এবং বিশ্লেষণ কি না, ব্যক্তি একটি প্রবাহমান প্রক্রিয়া, মানে আত্মা সম্পর্কে যে মর্যাদা দেয়, ব্যক্তি একটি প্রবাহমান প্রক্রিয়া যেখানে পঞ্চস্কন্ধ ক্রমাগত পরিবর্তিত হয়, কোনো চিরস্থায়ী আত্মা বা অস্তিত্ব নেই, শুধু কার্যকরণ সম্পর্কিত প্রক্রিয়া রয়েছে, আত্মার ধারণাটা মিথ। এরপর হচ্ছে মুক্তি পেতে আত্মার ধারণা থেকে বিচ্ছিন্ন হতে হবে। এরপরে হচ্ছে তোমার বৌদ্ধ দর্শন অনুযায়ী অনাত্মা ধারণায় নির্মাণের পথ। এরপরে যেটা রইলো সেটা হচ্ছে বৌদ্ধ দর্শনের সম্প্রদায়। আমরা যদি সিলেবাসে দেখি হচ্ছে 4 স্কুলস অফ বুদ্ধিজম, মানে বৌদ্ধ দর্শনের 4টা সম্প্রদায়। প্রথমত হচ্ছে বুদ্ধের মহাপরিনির্বাণের পর, মানে বুদ্ধের মৃত্যুর পর প্রথমত দুটো ভাগে ভাগ হয়েছিল, প্রধান দুটো শাখা, সেটা হচ্ছে হিনযান, মহাযান। মহাযান হচ্ছে দুটো, একটা মাধ্যমিক এবং যোগাচার। মনে রাখার জন্য মনে রাখবে মানে তাহলে মাধ্যমিক হচ্ছে তোমার মহাযানের অন্তর্গত, তাহলে মাধ্যমিক আর যোগাচার মহাযান, আর হিনযানের হলো তোমার সৌতান্ত্রিক আর বৈভাষিক। এবারে হলো যে মাধ্যমিকের শূন্যবাদী, এরকম মনে রাখার একটা ট্রিক বলি, যে কারা শূন্যবাদী যদি পড়ে, হয়তো পরীক্ষা হলে মনে পড়ে কারা হবে, এটা মাথা কুমড়াতে ভাবছো, চুলকাতে যে মাধ্যমিক নাকি যোগাচার, এরকম আসতে পারে চিন্তা। যারা অনেকদিন পড়োনি, পড়াশোনা থেকে ডিটাচ ছিলে, এটা স্বাভাবিক। যারা এখন বর্তমানে রানিং রয়েছে, পড়ছো বা পড়াচ্ছ বা নেট পড়ছো, তাদের জন্য তো হয়তো মনে থেকে যাবে, এটা একটা ইজি ব্যাপার। কিন্তু যারা অনেকদিন ধরে পড়োনি তাদের জন্য বলছি। আর যারা অনেকদিন পড়েনি, নতুন করে শুরু করেছো, তার মানে এটা নয় যে তোমাদের জব হবে না। কখন আল্লাহ কাকে মানে সে কপাল ফুটিয়ে দিয়ে দেয় বলা যায় না। অতএব এগুলো ট্রিক গুলো ইউজ করো। তাহলে শূন্যবাদ মানে হচ্ছে আমরা কি মাধ্যমিকে যদি পড়াশোনা না করি তাহলে শূন্য পাবো, এরকম করে ভাবো। তাহলে মাধ্যমিকের হচ্ছে শূন্যবাদী, মাধ্যমিক নাগার্জুনের যে মাধ্যমিক সম্প্রদায় তাদেরকে শূন্যবাদী বলা হয়। আর যোগাচার হচ্ছে বিজ্ঞানবাদী বলা হয়, মানে যোগ আচার করে যে একদম ধ্যান ধারণা হয়, তারা হচ্ছে বিজ্ঞানী হবে, এরকম করে ভাববো। যে যদি প্রচুর যোগ সাধনা করি এবং ভালোভাবে পড়াশোনা করি, আমি যদি পড়াশোনাটাকে সাধনার মতো করে নিই, যোগ মানে কি যোগা হচ্ছে সাধনা বলতে পারি আমরা, তাহলে সেইভাবে যদি নিই তাহলে আমি বিজ্ঞানী হব, এরকম করে মনে রাখার ঠিক আছে। তো তাহলে কি হলো, বিজ্ঞানবাদীরা হচ্ছে যোগাচার যা, তাদেরকে বিজ্ঞানবাদী বলা হয়। এরপরে যেটা রইলো সেটা হচ্ছে বাহ্য অনুমেয়বাদী, বাহ্য প্রত্যক্ষবাদী। এখানে বাহ্য বস্তুর যে অস্তিত্বটা যারা মাধ্যমিক সম্প্রদায় তারা ওইভাবে স্বীকার করে না, কিন্তু যারা হচ্ছে সৌতান্ত্রিক হিনযান সম্প্রদায় বা সর্বাস্তিবাদী, হিনযানকে সর্বাস্তিবাদী বলা হয়। তাহলে হিনযান যারা, তারা হিনযানের বাহ্য অনুমেয়বাদী এবং বাহ্য প্রত্যক্ষবাদী যারা রয়েছে, একটা হচ্ছে সৌতান্ত্রিক এবং বৈভাষিক। এই বৈভাষিকদেরকে স্পেশালি বলা হয় তাকে তোমার সর্বাস্তিবাদী। তাহলে এখানে যেটা রয়েছে তোমার বাহ্য অনুমেয়বাদী কারা, বৈভাষিকরা নাকি সৌতান্ত্রিকরা, এটা মনে রাখার জন্য ট্রিক যেটা দেখো, সৌতান্ত্রিক বানানের মধ্যে দন্তন্য আছে আর অনুমানের মধ্যে দন্তন্য আছে। তাহলে সৌতান্ত্রিকরা হলো তোমার বাহ্য অনুমেয়বাদী আর বৈভাষিকরা হলো তোমার বাহ্য প্রত্যক্ষবাদী। এটা মাধ্যমক হয়ে গেছে, মাধ্যমিক হবে। একটা পেন নিয়ে তোমরা নিশ্চয়ই বসেছো পড়তে, তো বইটাতে এক্ষুনি লিখে নাও, এটা ময় রশ্মি, মাধ্যমিক শূন্যবাদ, মাধ্যমিকের শূন্যবাদী। তাহলে নাগার্জুন হচ্ছে মাধ্যমিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, এটা মাধ্যমিক ময়রস্যি হবে। এর মূল মতবাদ হচ্ছে শূন্যবাদ। শূন্যবাদের মূল ধারণা হলো কি জগতে কিছু নেই, সমস্ত কিছু শূন্য, এরকম কিছু নাই। তাদের মধ্যে সবকিছু শূন্য বা স্বতঃসিদ্ধ প্রকৃতিহীন। এরপরে হচ্ছে কোনো বস্তু বা ধারণার স্বাধীন অস্তিত্ব নেই। প্রতিটি মানে যে বাহ্য বস্তুর যে অস্তিত্ব রয়েছে সে মানে মন ছাড়া, সেটা এরা স্বীকার করে সৌতান্ত্রিক এবং বৈভাষিকরা। কিন্তু এই মাধ্যমিক সম্প্রদায়েরা বলছে না, এটা মনের উপর ডিপেন্ড করে আর কি, আলাদাভাবে স্বাধীনভাবে বাহ্য জগতের অস্তিত্বটাকে তারা মানছে না, তাই তারা শূন্যবাদী বলছে এই বিষয়টাকে। প্রতীক সমাজবাদ নামে পরিচিত, যে জগতের প্রত্যেকটা বস্তু অপরের উপর নির্ভরশীল, স্বাধীন বলতে পারবো না, প্রতিটা সত্তা অন্যের উপর নির্ভরশীল, যা প্রতীক সমাজবাদ নামে পরিচিত। আমরা যা দেখি তা বাস্তব নয়, এটা আমাদের মনের একটা ভ্রম, এটা মাধ্যমিকরা বলে। শূন্যতা অস্তিত্বহীনতার অর্থ নয়, এটা একটা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। ও শূন্যতা মানে কি কিছু নেই, অস্তিত্বহীনতা না, এরকম কিছু না, বরং এটা চরম অবস্থার ঊর্ধ্বে এক নিরপেক্ষ অবস্থা। ঠিক আছে, এবারে যেটা রইল যোগাচার সম্প্রদায়। যোগাচার বিদ্যালয়ের বিজ্ঞানবাদ হবে না, এটা যোগাচার দর্শনের বিজ্ঞানবাদ বা যোগাচার সম্প্রদায়। যোগাচার সম্প্রদায়কে বিজ্ঞানবাদ বলা হয়, এটা লিখে দাও। এটা সম্প্রদায়, বিদ্যালয়ের পরিবর্তে সম্প্রদায় লিখে নাও। যোগাচার দর্শনের বা যোগাচার দর্শনের বিজ্ঞানবাদ বা যোগাচারীরা বিজ্ঞানবাদী, এরকম করে লিখে নাও। যোগাচার দর্শনের প্রতিষ্ঠাতা অসংখ্য বসু বন্ধু।
আর মাধ্যমিকের কি হলো, তাহলে নাগার্জুনের হলো শূন্যবাদী। আর এখানে কি বলবে, এরা হচ্ছে বিজ্ঞানবাদী। কেন না, বিজ্ঞানবাদ মতে সমগ্র বিশ্ব মনের সৃষ্টি বলছে। এবং কোনো দেখো, বিজ্ঞানবাদীরা হচ্ছে যোগাচারবাদী। আর যোগাচারবাদী মানে কি, যোগ করতে গেলে, সাধনা করতে গেলে আমাদের মন লাগে, আত্মাকে শান্ত করে আমাদের যোগ করি। তাহলে যোগাচারবাদীদের সঙ্গে মন রিলেটেড বা আত্মা রিলেটেড যদি কোশ্চেন আসে, যদি তোমরা আইডেন্টিফাই করতে না পারো, চোখ বন্ধ করে তোমরা যোগাচার দর্শন বা বিজ্ঞানবাদী বলে আনসারটা করে দিবে। কারণ বিজ্ঞানবাদ বা যোগাচারের সঙ্গে মনের সম্পর্ক। এবারে রয়েছে যে মন বা চেতনার বিভিন্ন স্তর বিশ্লেষণ করে যোগাচার সম্প্রদায়, বিদ্যালয় নয় সম্প্রদায়, সত্যের প্রকৃতি অনুধাবন করতে চায়। যোগাচারীরা বা যোগাচাররা বাস্তবতাকে 3 ভাগে ভাগ করেছে। এখানে একটা কথা বলি, যেহেতু আমরা এসএসসি পড়েছি, এইটা এখানটায় পড়ার দরকার নেই, এটা একটু এক্সট্রা দেওয়া হয়ে গেছে। তোমরা এই ভাগটাকে এইভাবে কিন্তু মার্ক করে বাদ দিয়ে দাও। বাহ্য অনুমেয়বাদী এগুলো কিন্তু অলরেডি পড়িয়ে দিয়েছি। এখান থেকে এই জায়গাটা এইভাবে দাগ দিয়ে দাও, এইভাবে বাদ দিয়ে দাও, এখানটা পড়ার দরকার নেই। কারো ইচ্ছা হলে পড়তে পারো, এক ঝলক দেখে রেখে নেবে, নাহলে কিন্তু এটাকে মাথায় হেডেক নেওয়ার দরকার নেই। এখান থেকে এত কঠিন কোশ্চেন আসবে না, এটা বাদ চলে গেল। তাহলে নেক্সট হচ্ছে সৌতান্ত্রিক বিদ্যালয় নয় সৌতান্ত্রিক সম্প্রদায়ের বাহ্য অনুমেয়বাদী কারো বলা হয়, সেটা সম্পর্কে দেখো ছোট করে বলা আছে। এই মতবাদ বাহ্যিক জগতি জ্ঞানের উৎস বলে থাকে, যে বাহ্য বস্তুগুলোকে প্রত্যক্ষভাবে জানা যায় না, অনুমানের মাধ্যমে জানা যায়। সৌতান্ত্রিকরা বৌদ্ধ শাস্ত্রকে জ্ঞানের, বৌদ্ধ যে শাস্ত্রগুলো, সেই শাস্ত্রগুলোকে জ্ঞানের প্রধান উৎস বলেছে। বৈভাষিক বিদ্যালয় নয়, এটা বৈভাষিক সম্প্রদায়ের বাহ্য প্রত্যক্ষবাদ বলে। এদের মতে যে বাহ্যিক জগৎ প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে জানা যায়, বাহ্যিক বস্তু তাদের গুণাবলী বাস্তব এবং সত্য। বৈভাষিক দর্শনের ভিত্তি হচ্ছে অভিজ্ঞতা এবং প্রত্যক্ষ জ্ঞানই হলো জ্ঞানের মূল ভিত্তি। এবং এতক্ষণ যেটা আমরা এখানে পড়লাম, এখানে ছোট্ট করে আবার শর্টে পুরোটাকে দেওয়া রয়েছে। তোমাদের মনে হতে পারে যে এগুলো ডবল ডবল অনেক জায়গায় রয়েছে, যেমন এগুলো সংক্ষিপ্ত বা সারাংশ করে এক এক জায়গায় দিয়ে দিয়েছি। সেই কারণে দিয়েছি, পুরোটা তো পড়লে এতক্ষণ, এবারে তুমি পড়লে 3 পাতাতে, এখন তোমাকে এখানে তো 10 লাইনে তুমি পুরোটা পেয়ে, যা যা পড়লে 10 লাইনে ছোট করে এখানে পেয়ে যাবে। ইচ্ছা হলে পড়তে পারো, না ইচ্ছা হলে এখানে স্কিপও করে যেতে পারো। আর যদি পড়ো, এটা যদি পড়ো, এটা তোমার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তোমার একবার রিডিং এ তোমার 2 বার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে যেমন রয়েছে, অবিদ্যা হলো দুঃখের মূল কারণ, সম্যক জ্ঞান হলো অবিদ্যা দূর করার মূল পথ, পুরুষার্থ অর্জন আমাদের করলে তখন আমরা সম্যক জ্ঞান পেতে পারি। বৌদ্ধ দর্শনের 4টা সম্প্রদায় কি কি, সৌতান্ত্রিক, বৈভাষিক, যোগাচার, মাধ্যমিক, এরা মধ্যমক নয় মাধ্যমিক। তাহলে দেখো, কিন্তু ওই যেটা পড়লাম সেটা রিভিশন হয়ে গেল আমাদের দুবারা, প্লাস আমি যখন এমসিকিউ পড়বো তারপর রিভিশন হয়ে যাবে। মানে বইটা একবার স্টাডি করা মানে তোমার 3 বার স্টাডি হয়ে যাচ্ছে, একই ইম্পর্টেন্ট বিষয়গুলো বারবার করে আছে। এটা মানে খারাপ করে কিছু ভাবার দরকার নাই। যারা ভরসা করে 5 বার বইটা রিভিশন দিয়ে দেবে, তারা কিন্তু পরীক্ষায় ফল পাবেই পাবে। এরপরে রয়েছে প্রমাণ। তারা কটা প্রমাণ, বৌদ্ধরা 2টো প্রমাণ স্বীকার করে, চার্বাকরা প্রত্যক্ষে একমাত্র প্রমাণ বলে, বৌদ্ধরা 2টো প্রমাণ বলে, প্রত্যক্ষ এবং অনুমান। বৈশেষিকরাও 2টো প্রমাণ স্বীকার করে, প্রত্যক্ষ এবং অনুমান। এভাবে প্রত্যেকটা দর্শনে কে কটা প্রমাণ স্বীকার করে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, বা নিজের মাথায় কিন্তু ইয়াদ রেখো। এরপরে হলো তোমার প্রমাণ কটা, 2টো প্রমাণ স্বীকার করে, প্রত্যক্ষ এবং অনুমান। তাহলে প্রত্যক্ষ সম্পর্কে বৌদ্ধ দর্শনটা কিন্তু আমাদের ভালো করে বলতে হবে। এই জায়গা থেকে প্রশ্ন আছে, কে যেমন হচ্ছে তোমার অসংখ্য বসুবন্ধু, ঋগনাগ, মানে ওরা আলাদা আলাদা করে প্রত্যক্ষের সংজ্ঞাটা কি দিয়েছে, এটা নিয়ে আমি একটা ছোট্ট করে 2জনকে মাত্র এখানে ইনক্লুড করা হয়েছে, বাকিগুলো নেই। তো প্রত্যক্ষের বিষয়টার উপরে আমি ছোট করে তোমাদের যে দর্শন শিক্ষক বইয়ের গ্রুপটা আছে, ওই গ্রুপেতে আমি একটা নোটস পাঠিয়ে দেবো। ঠিক আছে, এখানে দেখো প্রত্যক্ষ কি, 2টো অনুমান স্বীকার করেছে, একটা প্রত্যক্ষ এবং একটা হলো অনুমান। এরপরে প্রত্যক্ষ সংজ্ঞা দিতে বলে, যেহেতু প্রত্যক্ষ যে 2টো প্রকার, একটা স্বলক্ষণ, একটা সামান্য লক্ষণ বা সাধারণ লক্ষণ। স্বলক্ষণ মানে হচ্ছে নাম, গুণ, জাতি, বিশেষণ, মানে কোনো কিছু থাকে না, ওগুলো রহিত, যেটা প্রত্যক্ষ। বা নির্বিকল্পক, যেটা প্রথম যেটা হয় আর কি, প্রত্যক্ষের প্রথম ধাপ নির্বিকল্পক প্রত্যক্ষই হচ্ছে স্বলক্ষণ প্রত্যক্ষ বলা যেতে পারে। আর বৌদ্ধদের মতে কিন্তু নির্বিকল্পক প্রত্যক্ষটাই প্রত্যক্ষ ওদের মতে। তারপরে সাধারণ লক্ষণ বা সামান্য লক্ষণ কি, সেটা হচ্ছে নাম, গুণ, জাতি যুক্ত হয় যখন, সেটা তখন সাধারণ লক্ষণ প্রত্যক্ষ। প্রত্যক্ষের 4টা প্রকার রয়েছে, ইন্দ্রিয় বিজ্ঞান, মনোবিজ্ঞান, আত্মসংবেদনা এবং যৌগিক জ্ঞান। এইগুলো কিন্তু মনে রাখবেন। এরপরে ধর্মকীর্তি এবং ঋগনাগ প্রত্যক্ষের সংজ্ঞা কিভাবে দিয়েছে দেখো, প্রত্যক্ষম কল্পনা বরম, এটা হিন্দি হয়ে গেছে, সরি। প্রত্যক্ষম কল্পনা বরম, যারা পড়তে পারো পড়ো, না হলে লিখে নেও।
বা বই থেকে তোমরা ফুট করে এখানে একটু সাইডে তো জায়গা আছে, এখান থেকে লেয়ার দিয়ে লিখে নাও। সাইডে একটা বই রাখো, ফট করে বই থেকে এখানে তুলে নাও। প্রদ্যোৎ কুমারের যে বুকটা আছে না, ওই বুকটার মধ্যে কিন্তু এই বৌদ্ধ দর্শনের প্রত্যক্ষের যে পাঠটা ভালো করে আছে, তোমরা কিন্তু চাইলে ওই জায়গাটা একটু পড়ে নিতে পারো। তাহলে দিক না খুলে প্রত্যক্ষম কল্পনা পড়াও, নাম গুণ জাতি সংযুক্তম, এইভাবে প্রত্যক্ষের সংজ্ঞাটা দিয়েছে। এখানে এ উঠে গেছে, যা একটু মিস্টেক হয়ে গেছে। প্রত্যক্ষ জ্ঞান কল্পনা মুক্ত, যেটা বাংলাটা হলো নাম এবং শ্রেণী থেকে মুক্ত বা রহিত, সেটা হলো প্রত্যক্ষ জ্ঞান। দিক না বলেছে। ধর্মকীর্তি বলেছে, ধর্ম মানে কি? ধর্ম সবসময় অভ্রান্তের কথা বলবে, এটা মনে রাখার ট্রিক বলছি। ধর্মকীর্তি যদি অভ্রান্তম কথা না থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে লিখে দেবে। ধর্মকীর্তি ওই সংজ্ঞাটা দিয়েছে। প্রত্যক্ষম কল্পনা বরং অভ্রান্তম, সেটা হবে ধর্মকীর্তির দেওয়া সংজ্ঞা। এরপরে আসবো আমরা অনুমান। অনুমান হচ্ছে দুই প্রকারের হয়, দুই প্রকার হবে, একটা স্বার্থ অনুমান, পরার্থ অনুমান। স্বার্থ অনুমান নিজের জন্য, যেটা ব্যক্তিগত উপলব্ধির জন্য অনুমান। পরার্থ অনুমান পরের জন্য অনুমান। স্বার্থ অনুমানে 3টা হবে, পরার্থ অনুমানে 5টা হবে। বৈধ অনুমানের বৈশিষ্ট্য হলো সেখানে 3টে লিঙ্গ থাকবে, সেগুলো কি? পক্ষে ব্যাপ্তি, সপক্ষে ব্যাপ্তি, বিপক্ষে অব্যাপ্তি, সেটা হবে বৈধ অনুমান। এটা ব্যাপ্তি প্রতিষ্ঠা যেটা হচ্ছে এই জায়গাটা, এটাকে তুমি মার্ক করে বাদ দিয়ে দাও, এখানটা পড়ার দরকার নেই। স্বার্থ অনুমান পরার্থ অনুমানটা এখান থেকে এই যে এতটা অংশ, এই জায়গাটা তুমি এতটা অংশ, এই জায়গাটা বাদ দিয়ে দাও, এখানে পড়ার দরকার নেই। নেক্সট এখানে পড়ো যে বৌদ্ধ জ্ঞান তত্ত্ব, দিগনাগ, বসুবন্ধু দিগনাগ, আন্তরক্ষিত, এরা কিন্তু বৌদ্ধ দর্শন নিয়ে, জ্ঞান তত্ত্ব নিয়ে এরা আলোচনা করেছে। এবং তারপরে যেটা রইলো সেটা হচ্ছে প্রমাণ গ্রন্থ সমূহ। প্রমাণ গ্রন্থ হচ্ছে তোমার দিগনাগের প্রমাণ সমুচ্চয়, বসুবন্ধুর বাদবিধি, ধর্মকীর্তি, ন্যায়বিন্দু এবং তোমার প্রমাণ বার্তিক, এগুলো হচ্ছে ধর্মকীর্তির বই, মনে রাখবে। এরপরে চলো আমরা চলে যাই সরাসরি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। এমসিকিউ এর ক্ষেত্রে নিচে আনসার দেওয়া রয়েছে, এখন আমরা আনসার গুলো দেখবো। যে বৌদ্ধ দর্শনের মূল প্রতিষ্ঠাতা কে হবে? এটা হচ্ছে বুদ্ধ। চতুরার্য সত্য বৌদ্ধ ধর্মের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটা হবে তোমার মুক্তি তত্ত্ব। কারণ অনেকে বলতে পারবে জ্ঞান তত্ত্ব, জ্ঞান তত্ত্ব মানে যেইভাবে আমাদের জ্ঞান অর্জন হয়, সেখানে তোমার প্রত্যক্ষ, অনুমান, উপমান, এই যে বিষয়গুলো যেখানে আলোচনা থাকে সেগুলো জ্ঞান তত্ত্বের আন্ডারে আসে। কিন্তু আমাদের যে মুক্তি তত্ত্ব মানে হচ্ছে আমাদের নির্মাণ কিভাবে হবে, সেই ব্যাখ্যাটা কিন্তু চতুর আর্য সত্যে ব্যাখ্যা ছিল। আর সেই চতুর আর্য সত্য তাহলে কি? চতুর আর্য সত্য হচ্ছে মুক্তির কথা, নির্মাণের কথা, অষ্টাঙ্গিক মার্গের কথা বলা আছে। তাই চতুর আর্য সত্যটা আমরা কিন্তু মুক্তি তত্ত্বের সাথে সম্পর্কিত বলবো। এরপরে রয়েছে বৌদ্ধ দর্শনের প্রতীত সমাজ কথাবার্তা কি? মানে পরস্পর নির্ভর উৎপত্তি বা ডিপেন্ডেন্ট অরিজিনেশন থিওরি বলা হয়ে থাকে। দ্বিতীয় আর্য সত্যের সাথে এটা সম্পর্কিত, এটা আনসার হবে বি। 4 নম্বর কোশ্চেন, কোন বৌদ্ধ শাখা বাহ্য জগতের অস্তিত্ব প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর মাধ্যমে স্বীকার করা হয়? প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে যেটা স্বীকার করা হয় সেটা হবে তোমার বৈভাষিক। আর অনুমানের মাধ্যমে স্বীকার করা হয় সেটা কি হবে? দন্তন্য। অনুমান মানে হচ্ছে বানানটা রয়েছে অ, দন্তন্য সু, ময়াকার দন্তন্য, অনুমান, তাহলে এটা হবে সৌতান্ত্রিক। দন্তন্য আছে, তাহলে অনুমান হবে সৌতান্ত্রিক। যদি আনসার ওখানেতে ভুলও দেওয়া থাকে, যেখানে আনসার আমি নিচে দিয়ে দিয়েছি, ওই আনসার যদি ভুলও থাকে তোমরা ওই আনসারের জায়গায় কিন্তু ঠিক করে নাও। আমি যে আনসার গুলো দিচ্ছি এখন বর্তমানে এগুলো হচ্ছে রাইট আনসার। এরপরে হলো তোমার বৌদ্ধ দর্শনের অবিদ্যা কি? অবিদ্যা হলো দুঃখের মূল কারণ, বড় কারণ। এটা অজ্ঞতা, যা জন্ম মৃত্যুর কারণ। ঠিক আছে, অজ্ঞতা হচ্ছে জন্ম মৃত্যুর মূল কারণ, সেটা হবে তোমার অবিদ্যা। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার বৌদ্ধ দর্শনের শূন্যতা ধারণাটি কোথায় পাওয়া যায়? শূন্য কারা? মাধ্যমিক বলেছিলাম না, মাধ্যমিকে পড়াশোনা না করলে শূন্য, তাহলে মাধ্যমক নয় মাধ্যমিক হবে। মাধ্যমিক হলো তোমার শূন্যবাদী, এটা তাহলে আনসার হলো বি। যোগাচার দর্শনের প্রধান ভিত্তি কি? যোগাচার হচ্ছে বিজ্ঞানবাদ, তাহলে তাদের প্রধান ভিত্তি হলো তোমার বিজ্ঞানবাদ। নেক্সট কোশ্চেন হলো ত্রিস্বভাব তত্ত্ব কোন বৌদ্ধ শাখার সাথে সম্পর্কিত? এই কোশ্চেনটা তোমরা এইভাবে কেটে দাও, 8 নম্বর কোশ্চেনটা পড়ার দরকার নেই, এই কোশ্চেনটাকে বাদ দিয়ে দাও। এই কোশ্চেনটার পরিবর্তে বলা ভুল, একটা জিনিস আমার মনে পড়া গেল, এখন বলে দিচ্ছি যে ক্ষণভঙ্গবাদী কোন দর্শন স্বীকার করেছে? ক্ষণভঙ্গবাদী তত্ত্ব বা ক্ষণিকত্ববাদী কারা? তখন বৌদ্ধ দর্শন, এটা লিখে নিতে পারে পরিবর্তে। আর নয়তো এটা এই কোশ্চেনটা ত্রিস্বভাব তত্ত্ব, এটাকে কেটে দাও, এটাকে পড়ার দরকার নেই। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ অনুমানের বৈশিষ্ট্য কি? বৈধ অনুমানের বৈশিষ্ট্য কি? না কার্যকর ফল প্রদান, ধারণার উপর ভিত্তি করে, বাহ্যিক বাস্তবতার উপরে। এই বৈধ অনুমানের যে ভিত্তি, এটাও তোমার পড়ার দরকার নেই, এই কোশ্চেনটাও বাদ দিয়ে দাও। বৌদ্ধ, এটাও বাদ দিয়ে দাও। এরপরে যেটা নেক্সট কোশ্চেন, বৌদ্ধ অনুমান তত্ত্বের প্রধান গ্রন্থ কোনটা? প্রধান গ্রন্থ কোনটা বৌদ্ধ অনুমান তত্ত্বের?
অনুমান তত্ত্বের এটা হবে তোমার ন্যায় বিন্দু। ন্যায় বিন্দু হচ্ছে প্রধান গ্রন্থ। নেক্সট হচ্ছে স্বলক্ষণ সামান্যলক্ষণ বলে দিলাম। স্বলক্ষণ মানে নাম গুণ জাতি রহিত মানে বিমুক্ত, নাম গুণ জাতি বিমুক্ত লক্ষণ, সেটা হবে তোমার স্বলক্ষণ। এটা হচ্ছে 12 আনসার হলো বি। 13 নম্বর কোশ্চেন হচ্ছে বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গ কি বোঝায়, মানে 8 ধরনের সৎ আচরণ, বি হবে রাইট আনসার। 14 নম্বর ন্যায় বিন্দু গ্রন্থের রচয়িতা কি, ন্যায় বিন্দু গ্রন্থের রচয়িতা হবে তোমার ধর্মকীর্তি। এখনই এখানে পড়িয়ে দিলাম, দেখো ন্যায় বিন্দু গ্রন্থের রচয়িতা হলো ধর্মকীর্তি, হলো ন্যায় বিন্দু গ্রন্থের রচয়িতা। নেক্সট কোশ্চেন 15 নাম্বার কোন বৌদ্ধ শাখা বাহ্য অনুমানের বিশ্বাসী, বাহ্য অনুমান মানে দন্তন্য, সৌতান্ত্রিক দন্তন্য আছে, তাহলে এটা রাইট অ্যান্সার হবে তোমার বি। পরার্থ অনুমান পরের জন্য যেটা অনুমান, তাহলে এখানে কোন অপশন রয়েছে না অন্যদের বোঝানোর জন্য যে অনুমান, অপশন বি হলো রাইট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন হচ্ছে অহিংসা বৌদ্ধ ধর্মের কোন শাখার সাথে বেশি সম্পর্কিত, অহিংসা এখানে দেখো মাধ্যমিক যোগাচার হিনজান মহাযান এই ধরনের মানে এই ধরনের কোশ্চেন আসবে না, অতএব এইভাবে কঠিন ভাবে ভাবার দরকার নাই, এখন এইভাবে ভাবতে গেলে মাথা খারাপ হবে, এই কোশ্চেনটা থ্রো বাদ দিয়ে দাও। নেক্সট যেটা কোশ্চেন দিগনাগ কোন বিষয়ে বিখ্যাত, দিগনাগ কোন বিষয়ে বিখ্যাত, এখনই বললাম যে প্রত্যক্ষের সংজ্ঞা দিয়েছে তোমার দিগনাগ ধর্মকীর্তি, ওরা কিন্তু প্রমাণ তত্ত্ব মানে হচ্ছে প্রত্যক্ষ অনুমান এই বিষয়গুলো ব্যাখ্যা করেছে, তাই এটা হবে অপশন ডি হলো রাইট অ্যান্সার। বৈভাষিক সৌতান্ত্রিক দর্শনের প্রধান পার্থক্যটা কি, না এটা দেখো বৈভাষিকরা হচ্ছে বাহ্য বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষের মাধ্যমে জানা যায় এই কথা বলে, আর সৌতান্ত্রিকরা বলে অনুমানের উপর নির্ভর করে বা অনুমানের সাহায্যে বাহ্য বস্তুকে আমরা জানতে পারি, তাই এটা হবে তোমার অপশন এ রাইট অ্যান্সার। প্রত্যক্ষ এবং অনুমানের উপর ভিত্তি করে তাদের মধ্যে পার্থক্য রয়েছে। নেক্সট কোশ্চেন বৌদ্ধ পরমার্থিক জ্ঞান কি, পরমার্থিক জ্ঞান মানে শাশ্বত আত্মার উপলব্ধি, বাহ্য জগতের অস্তিত্ব, শূন্যতা বা নিরপেক্ষ অবস্থান, না বাহ্য অনুমান, বাহ্য অনুমান তো হবে না, বাহ্য জগতের অস্তিত্ব এরকম বলবে না, বৌদ্ধ পরাতাত্ত্বিক জ্ঞান হলো শাশ্বত আত্মার উপলব্ধি, মানে ওরা যেটা বলে শাশ্বত আত্মার উপলব্ধি মানে নিত্য, শাশ্বত মানে তো নিত্য, তো বৌদ্ধরা তো নিত্য আত্মা স্বীকার করে না, তাহলে এটাও হলো না, তাহলে যেটা পড়ে রইলো রাইট অ্যান্সার, যে শূন্যত বা নিরপেক্ষ একটা অবস্থান তারা স্বীকার করে, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। যোগাচার শব্দের অর্থ কি, যোগাচার শব্দের অর্থ হলো তোমার যুক্তিবাদী, অপশন বি তোমার দর্শন বিশ্লেষণ, সি যোগ অভ্যাসকারী, না মনের কার্যক্রম অনুধাবনকারী, এটা রাইট অ্যান্সার হবে মনের কার্যক্রম অনুধাবনকারী। কারণ দেখো যোগ অভ্যাস তো আলাদা রয়েছে, কিন্তু যোগাচার মানে হচ্ছে ওরা কিন্তু মনের কথা গুরুত্ব দেয় বা বিজ্ঞানের কথা বলে, তাহলে এটা হচ্ছে মনের কার্যক্রম অনুধাবনকারী, সেটা হবে যোগাচার শব্দের অর্থ। প্রত্যক্ষ জ্ঞান কয় প্রকার, এটা হবে তোমার প্রত্যক্ষ জ্ঞানটাকে 4 ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে 4 প্রকার হবে। যোগীদের অন্তর্দৃষ্টি কোন প্রমাণের অন্তর্ভুক্ত, যোগীদের অন্তর্দৃষ্টিটা প্রত্যক্ষ অনুমান উপমান নাকি শব্দ, এটা হবে তোমার প্রত্যক্ষ, কারণ যোগীদের প্রত্যক্ষ যেটা আমরা পড়লাম প্রত্যক্ষের যে 4টা ভাগ ছিল না, ওই 4টা ভাগ এখনই পড়লাম, এখানেতে দেখো যে ইন্দ্রিয় বিজ্ঞান, মনোবিজ্ঞান, আত্মসংবেদন এবং যোগীদের যে অন্তর্দৃষ্টি যোগিক জ্ঞান, তাহলে ওটা কি হলো প্রত্যক্ষ প্রমাণের অন্তর্ভুক্ত হলো। দেখো আমরা কিন্তু প্রথমেই থিওরিটা পড়লাম এবং তার সাথে সাথে এমসিকিউ গুলো প্র্যাকটিস করছি, কতটা গুরুত্বপূর্ণ। আর তোমরা যখন যে এমসিকিউটা পড়বে, এমসিকিউটা পড়ার সাথে যদি উত্তর নিয়ে কোনো ডাউট হয়, তখন উপরে যে থিওরিটা দেখে নেবে, দেখবে উত্তরটা হয়ে যাচ্ছে। তাহলে যোগীদের অন্তর্দৃষ্টি কোন প্রমাণের অন্তর্ভুক্ত, সেটা হবে তোমার প্রত্যক্ষ প্রমাণের অন্তর্ভুক্ত। এরপরে যেটা রইলো প্রমেয় কি, প্রমেয় হচ্ছে বিশুদ্ধ অভিজ্ঞতা, বৈধ জ্ঞানের বস্তু, বাহ্যিক বস্তু জগৎ, নাকি বিজ্ঞানবাদের উপপাদ্য। প্রমেয় মানে আমরা সাধারণত যেটা পড়েছি, প্রমেয় মানে হলো তোমার জ্ঞানের বিষয়, প্রমাণ মানে হচ্ছে তোমার যে প্রমাণটা, প্রমাতা মানে যে জ্ঞানটা লাভ করে, তাহলে এখানে প্রমেয় হলো তোমার বৈধ জ্ঞানের যে বস্তু বা বিষয়বস্তু, বিষয়টাই হলো তোমার প্রমেয়। ধর্মকীর্তির মতে প্রত্যক্ষ জ্ঞান কেমন হওয়া উচিত, মানে প্রথমেই বলেছিলাম ধর্ম মানে অভ্রান্ত হওয়া উচিত, তাহলে অভ্রান্ত কথাটা যেখানেই থাকবে সেখানে ধর্মকীর্তির কথা ওটা, তা ধর্ম মানে ধর্মকীর্তির নাম বটে, বাট ওইভাবে আমি মনে রাখার জন্য ভেবেছি যে ধর্ম মানে অভ্রান্ত হবে, তাহলে কল্পনা মুক্ত এবং বিভ্রান্তি মুক্ত যেটা হবে বা অভ্রান্ত হবে, কল্পনা বরং অভ্রান্তম, সেটা হবে তোমার ধর্মকীর্তির মধ্যে প্রত্যক্ষের লক্ষণ। রাইট আনসার হবে তোমার 25-এর এ। 26 নম্বর কোশ্চেন প্রতীত সমাজবাদ বা ধারণাটি মূলত কি বোঝায়, এটা পরস্পর নির্ভরতা বা কার্যকারণ সম্পর্ক বোঝায়, অপশন বি হলো রাইট আনসার। তাহলে পুরো 4 ভাগ বৌদ্ধ দর্শনটা পড়ানো হয়ে গেল। কোনো জায়গায় ভুল ছিল, মানে তোমার ওই যেমন এই মাধ্যমক হয়ে গেছে, বুঝতেও পারবে তোমরা, যদি তবু বলে দিলাম
আর যে যে জায়গাগুলো এমনি করে আমি গোল করে রাউন্ড করে দিলাম, বাদ দিয়ে দিলাম, ওই জায়গাগুলো বাদ দিয়ে তোমরা পড়ো। ঠিক আছে, চলো আজকে এখন বৌদ্ধ দর্শন কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব জৈন দর্শন। তোমরা কিন্তু ক্লাস দেবো যখন আপলোড করতে থাকবো, ধীরে ধীরে কিন্তু তোমরা পড়ে নিও, রেখে দেবে না, পুরোটা শেষ করে নিও। আর পড়ার সময় অবশ্যই বইটা সামনে খুলবে, যখন এই ক্লাসটা করবে বইটা সামনে খুলে রাখবে, এবং ক্লাসে যেমন যেমন বলবো তেমন তেমন বইটাতে তুমি এক্সচেঞ্জ করে নিও, তাহলে কোনো সমস্যা হবে না, চিন্তার কিছু নেই। তোমাদের কাছে বইটা পৌঁছেছে, এই যেমন মাধ্যম মিকটাকে মাধ্যম মক হয়ে গেছে, মানে তোমাদের থেকে বেশি চিন্তা আমার হচ্ছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব এইটাকে আমি ফুল বুক রিভিশন ক্লাস দিয়ে দেবো। চলো কন্টিনিউ করা পড়াশোনা করো, আজকে এখানে পর্যন্ত থামলো, আবার দেখা হবে নেক্সট ক্লাস, সেখানে টপিক থাকবে জৈন দর্শন। আমার তরফ থেকে তোমাদের সবার জন্য অনেক 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 দোয়া রইলো, ভালো করে পড়াশোনা করো, সবার সাকসেস হোক, এটাই আমার কামনা।